হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? একটু ভাই কমেন্টে জানান তো যে আমাকে ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। হুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন সবার সালাম নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে এবং দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছেন না? তারপরে শুনতে পাচ্ছেন। সব ওকে আছে, রাইট? আচ্ছা, তাহলে সবাইকে আসছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, শুনতেও পাচ্ছি। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আপনাদের সাথে আমার গতদিন ক্লাস ছিল, প্রথম ক্লাস। আমি ক্লাসটা নিতে পারিনি, আসলে খুব একটা ইমার্জেন্সি পড়ে গেছিল, তো সে কারণে ক্লাসটা নিতে পারিনি। তো নর্মালি আমরা টিচাররা ক্লাস মিস দিই না, হ্যাঁ। তো কিছু ক্লাস হয়তো মিস টিস গেছে, এটা আসলে অনিচ্ছাকৃতভাবে, ঠিক আছে। আমরা ইচ্ছাকৃতভাবে কখনো ক্লাস মিস দিই না। প্লাস হচ্ছে আপনাদের যে ক্ষতি হোক সেই জিনিসটা আমরা চাই না কখনো, হ্যাঁ, অন্তত আমাদের টিচার প্যানেল যারা আছি। ওকে, এই যে আমরা যে আজকে ক্লাস শুরু করলাম, ইনশাল্লাহ যে আপনাদের সেকেন্ড টাইম ব্যাচটা যে আমরা শুরু করলাম, এটা একেবারে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আপনাদের ইনশাল্লাহ চলবে, বুঝছেন। তো আমরা সবসময় চেষ্টা করি যে একেবারে ফুল সাপোর্টই আপনাদের দেওয়ার জন্যে। তারপরেও যদি মাঝে মধ্যে, তো আসলে মানুষের চলাফেরায় বিভিন্ন কারণ ইমার্জেন্সি পড়তে পারে, তো সেগুলো পড়লে একটু ধৈর্য ধারণ করবেন, হতাশ হবেন না। বিজনেস স্কোয়াডে যেহেতু আসছেন, অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে আপনার দায়িত্ব নেওয়া হয়েছে। আশা করি একজন অভিভাবকের মতোই আপনার সেই দায়িত্বটা আমরা মানে পালন করার ট্রাই করব, ঠিক আছে। এতটুকু ভরসা রাখতে পারেন, ঠিক আছে, এতটুকু ভরসা রাখতে পারেন, এতটুকু ভরসার জায়গা আমাদেরকে করতে পারেন, হ্যাঁ, এতটুকুই বলবো। আর আজকে হচ্ছে এমন একটা দিন, আজকে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট হয়েছে, তাই না? যেহেতু সবাই ফার্স্ট টাইম ছিলেন, ডিইউ এর রেজাল্ট হয়েছে। হয়তো ঢাকা ইউনিভার্সিটি অনেকের স্বপ্ন ছিল, তাই না? যে ঢাকা ভার্সিটি অনেকের স্বপ্ন ছিল, সে স্বপ্ন পূরণ হয়নি বলে আপনি আজকে এখানে ক্লাস করছেন, ঠিক আছে। তো সেই স্বপ্ন আপনার পূরণ হয়নি বলে আপনি এখানে ক্লাস করছেন, তো খুবই স্বাভাবিক। অ্যাকচুয়ালি মানুষ মানুষ যা চাই তা পাবে না, খুবই স্বাভাবিক, তাই না? 40,000 পরীক্ষা দিয়েছে, আমাদের সিট হচ্ছে মাত্র কয়টা? আমাদের সিট হচ্ছে মাত্র 856টা, রাইট? তো সবাই চান্স পাবে না, এটা জেনে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। এখন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে রাখবেন যে সৃষ্টিকর্তা যিনি আছেন, হ্যাঁ, তিনি অ্যাকচুয়ালি যেটা নির্ধারণ করে রাখেন সেটাই হবে, এবং সেটাই আপনার জন্য বেস্ট, সেই কারণে হয়েছে। তো বাস্তবতা আমরা যত দ্রুত মেনে নিতে পারবো তত ভালো। এবং আপনারা আমাদের গত ব্যাচেও দেখেছেন যে সেকেন্ড টাইমার হিসাবে আমরা কত ভালো ভালো রেজাল্ট পেয়েছি। সেকেন্ড টাইমার থেকে আমরা 4th পেয়েছি, সেকেন্ড টাইমার থেকে আমরা এই যে 42 পেয়েছি, সেকেন্ড টাইমার থেকে আমরা 88 পেয়েছি, সেকেন্ড টাইমার থেকে আমরা 56 পেয়েছি। তো 100-র মধ্যে অনেক রেজাল্ট পেয়েছি ভাইয়া। এবং ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট, আরো ভুলে গেছি, অনেক ইউনিভার্সিটি তো এবার, সবচেয়ে বড় কথা, আমরা জিএসটিতে 4th পেয়েছি। তার মানে পসিবল এই ছেলেটা গতবার 10,500 সামথিং তম হয়েছিল, সে এবার কত হইলো? 4th হইলো। তাহলে ভাই আর সম্ভব কিন্তু, অসম্ভব কিন্তু কিছু না, তাই না? তো এই কারণে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নিয়ে আমরা যদি সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি শুরু করি, তাহলে ইনশাল্লাহ সামনের বছর আমরাও কিন্তু পাবলিকিয়ান হব, ঠিক আছে ভাইয়া? তো এই জিনিসটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ একেবারে শেষ পর্যন্ত আমরা আছি, আমাদের প্রত্যেকটা টিচার আপনাদের জন্য আছে, আমাদের যত ব্যাচই নামুক না কেন। এই যে 1500 টাকা নিয়েছে, আর 1 টাকাও আপনাদের কাছ থেকে নেওয়া হবে না, একদম শেষ পর্যন্ত আছে। আমাদের যত ব্যাচ নামুক, যা নামুক তাই নামুক, সবকিছু আপনি পাবেন, এবং বারবার বারবার রিভিশন কমপ্লিট হবে। তো অ্যাজ এ পরিবার হিসাবে আমরা পড়াশোনা করব এখানে, ঠিক আছে। যেন একেবারে পরিবারে যেমন বাবা মা ভাই বোনের সাথে যেমন সম্পর্ক থাকে আমাদের, আমাদের ঠিক সম্পর্কটা যেমন তেমন হয়, ঠিক আছে। আপনার বিপদে আপদে আমরা যাতে বুঝতে পারি, আমাদের বিপদে আপদে আপনারা যাতে আমাদেরকে বুঝতে পারেন, ঠিক আছে। তো এইভাবে অ্যাজ এ ফ্যামিলি হিসাবে আমরা প্রস্তুতি নিব। এবং শুধুমাত্র ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত দুনিয়ার কিন্তু আর জগন্নাথ ব্যতীত আমাদের কিন্তু সব জায়গায় ভাইয়া পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। অল পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের সুযোগ থাকছে। তার মানে এটা তো আমাদের একটা হিউজ অপরচুনিটি, তাই না? তো এখানে ঢাবি ভালো ইউনিভার্সিটি, তো সবকিছুই যে হবে তা তো না, বা এমনও তো না যে ঢাবিতে আমি না পড়লে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল, বিষয়টা তো এমনও না। কারণ আমি নিজেও ঢাবিতে পড়িনি, হ্যাঁ, চান্স পেয়েছিলাম ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্টে, কিন্তু আমি পড়িনি।
ঠিক আছে? তো এই জায়গাতে আমি বলবো যে ভাইয়া ঢাবি নাইতে কি হয়েছে, জগন্নাথ নাইতে কি হয়েছে, জগন্নাথকে এখন আমি পরিপূর্ণ কোনো ইউনিভার্সিটি এখনো জগন্নাথ হয়নি, ঠিক আছে? তো কি হয়েছে আমার এই যে জাহাঙ্গীরনগর আছে, আমার রাবি আছে, আছে না ভাইয়া? তারপরে এদিকে আর কি আছে, জগন্নাথ আছে, আর চট্টগ্রাম আছে, আর কি লাগে বলেন? এই যে স্বায়ত্তশাসিত তো 4টা ইউনিভার্সিটি, তাই না? যে ঢাবি আর এর সাথে সাথে এই বাকি 3টা, তো ঢাবি আমার গেল, আমার তো বাকি 3টা এই যে টপ লেভেলের ইউনিভার্সিটি আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং বলেন, নর্মাল র্যাঙ্কিং বলেন, দেশের র্যাঙ্কিং বলেন, সবকিছুতে আমার ভালো ইউনিভার্সিটি আছে। তো আমার হাতে তো এখন অপরচুনিটি আছে না? অবশ্যই অপরচুনিটি আছে। রাবির ক্যাম্পাস কত সুন্দর বড়, ঠিক আছে? তো এই জায়গাটাতে একটু জিনিস মনে রাখতে হবে, কত সুন্দর বড় জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস, কত সুন্দর বড় চট্টগ্রামের ক্যাম্পাস, কত সুন্দর বড়। তো এগুলো কোনোভাবেই কিন্তু ঢাবির থেকে পিছাই নাই। হ্যাঁ, ঢাবি প্রাচীন বিশ্ববিদ্যালয়, ভালো ভালো স্টুডেন্ট পড়ে, তার মানে 856-র বাইরে কি ভালো স্টুডেন্ট নাই দেশে? অবশ্যই আছে। এগুলো তো ভালো স্টুডেন্ট পড়ে, ভালো ক্যারিয়ার হচ্ছে, বিদেশ যাচ্ছে, তাই না? তো সবকিছুই কিন্তু ভাইয়া সুযোগ থাকছে আপনাদের। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের কথা। তো সেকেন্ড টাইমার হয়েছে, আমি বলবো সেকেন্ড টাইম কোনো অভিশাপ নয়, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? সেকেন্ড টাইম কোনো অভিশাপ নয়, সেকেন্ড টাইম হচ্ছে আমার জন্য একটি কি, সেকেন্ড টাইম হচ্ছে আমার জন্য একটি সুযোগ। কি ভাইয়া? সেকেন্ড টাইম আমার জন্য একটি সুযোগ, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ জাহিদ, হ্যাঁ ক্লাসে আছি, হ্যাঁ শেষ করে কল দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে আপনাকে কথা বলতে বলতে ওই যে জিএসটি তে যে ছেলেটা 4th হয়েছিল জাহিদ, ও কল দিয়েছে, 4বার কল দিয়েছে, আমি ক্লাসের আগে ধরতে পারিনি, এখন আবার কল দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কোনো অভিশাপ নয়, এটা আগে আপনাকে বুঝতে হবে। সেকেন্ড টাইম আমার জন্য কি একটা, সেকেন্ড টাইম একটা সুযোগ, তাই না ভাই? সেকেন্ড টাইম তো আপনার জন্য একটা সুযোগ, অপরচুনিটি। তো এই কারণে সেকেন্ড টাইমটাকে কাজে লাগাইতে হবে, অবশ্যই কাজে লাগাইতে হবে, এবং আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে একটা ভালো ফলাফল নিয়ে আসতে হবে। আর এই ভালো ফলাফলের জন্য ইনশাল্লাহ আমরা সর্বদা আপনার সাথে আছি। এবার আমি কিছু কথা বলি, হ্যাঁ, যে ভাইয়া সবই তো আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, দিন শেষে কিন্তু এই গোলবারে কিন্তু গোলটা দিতে হয় স্টুডেন্টকে। টিচাররা হয়তো ওই যে ফুটবল খেলা দেখি না, টিচাররা আপনাকে পাস দিবে, অ্যাসিস্ট করবে, যারা ফুটবল খেলা বুঝে তারা জানে অ্যাসিস্ট কি জিনিস, এই জিনিসগুলো টিচাররা করবে, কিন্তু ফাইনালি ওই গোল বারের মধ্যে বলটা কিন্তু আপনাকেই কি করতে হবে, কিক করতে হবে, তাহলেই চান্স হবে। তো এই কারণে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া, আপনি সেকেন্ড টাইমার আমি কিন্তু যখন একটা জিনিস প্রচার করেছি, আমার এই ভিডিও দেখে অনেকে ভর্তি হয়েছেন, আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে এই দীর্ঘ সময় যাদের পরিশ্রম করার মেন্টালিটি আছে তারাই শুধুমাত্র এই কোর্সে ভর্তি হবেন, তাছাড়া ভর্তি হওয়া বা সেকেন্ড টাইম দেওয়ার কথা আপনি চিন্তা করবেন না, ঠিক আছে ভাইয়া? কেন চিন্তা করবেন না জানেন? সেকেন্ড টাইম মানে আপনার হাতে আপনি এখন থেকে মিনিমাম 8 মাস সময় পাবেন। কয় মাস ভাইয়া? 8 মাস আপনি সময় পাবেন। আর যারা ফার্স্ট টাইমার তারা সময় পাবে 5 মাস। তো আমরা যেটা প্ল্যান করেছি, এই যে 3 মাস আপনি অতিরিক্ত সময় পাচ্ছেন না ভাইয়া, এই 3 মাসে ইনশাল্লাহ আপনাদেরকে একবার আমরা রিভিশন করাই দিব, বুঝতে পেরেছেন? আগস্ট পর্যন্ত। দেন আমরা পরে আরো 2বার রিভিশন করাবো, ঠিক আছে? তো ওদের চেয়ে কিন্তু আপনারা টাইম বেশি পাচ্ছেন। তার মানে আপনি যদি মনে করেন যে ভাইয়া না, আমি কি করব, আস্তে সুস্তে হেলাদুলে শুরু করি, ভাইয়া ক্লাস করাচ্ছে একটু শুয়ে শুয়ে ক্লাসটা দেখি, এটাই তো আমার আগাচ্ছে না। আজকে থেকেই পড়াশোনা করতে হবে। আপনি চান্স পাননি ফার্স্ট টাইমে, তার কারণ কি? আপনার ল্যাকিং ছিল, আপনি ফাঁকি দিয়েছেন, আপনি গুরুত্ব বোঝেননি, ঠিক আছে? এই কারণগুলোর জন্য আপনার চান্স হয়নি। তাহলে ওই জিনিসগুলোই যদি আপনি রিপিট করেন, তাহলে এবারও চান্স হবে না। এবার আসি, সেকেন্ড টাইমের মেন্টালিটি কেমন হবে। হ্যাঁ, আমি পড়াবো, তার আগে কিছু কথা বলে নি। সেকেন্ড টাইমের মেন্টালিটি, মানুষের মেন্টালিটিটা খুব জরুরি। হ্যাঁ, মেন্টালিটি মানে কি? মানসিকতা। হ্যাঁ, এই মানসিকতাটা ভাইয়া খুব জরুরি। কেন মানসিকতা জরুরি জানেন? এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি চান্স পাবো, কি মনে করেন ভাইয়া? আমি চান্স পাবো, এই কথাটা যদি আপনি মনে করেন, তাহলে আপনি চান্স পেতেও পারেন, নাও পেতে পারেন, না পাওয়ার সম্ভাবনাই বেশি। বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন আমি চান্স পাবো, আপনি যদি মনে করেন আমি চান্স পাবো, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আপনার মেন্টালিটি কেমন হবে? ভাই আমার মেন্টালিটি হবে আমি টপ করব। কি করব? টপ করব। আজ থেকে যদি সত্যি পাবলিকিয়ান হইতে চান, নিজের মনের মধ্যে এটা স্থির করেন যে ভাই আমি টপ করব। কি করব? আমি টপ করব। এই যে ছেলেটা 4th হইলো, যে মাত্র কল দিল আমাকে, ওর গল্প করতে করতে কল দিল না, আমি একটা কল রিসিভ করলাম না, ও কিন্তু কল দিয়েছিল। কেন দিয়েছে? রাবি রাজকা থেকে মনে হয় চয়েস দিতে হবে, সে কারণে কল দিয়েছে, বা যাই হোক অন্য কারণে হইতে পারে। তো এ কিন্তু গতবার 10,000 হয়েছিল, তো এই 10,000তম একটা স্টুডেন্ট যদি গুচ্ছে এবার যদি 4th হইতে পারে, তাহলে আপনি কেন টপ করতে পারবেন না? আমার কথা হচ্ছে সেটা।
বলেন, এই ছেলেটা গতবার যে 0 না কত পেয়েছিল ইংলিশে, এবার যে 15-র মধ্যে সে যে গুচ্ছে 12 পাইলো, তাহলে আপনি কেন পারবেন না আমাকে বলেন? অ্যাকাউন্টিং এ সে গতবার কত পেয়েছিল? 14 না কত পেয়েছিল, এবার অ্যাকাউন্টিং এ পেয়েছে সম্ভবত 33.75। তাহলে আপনি কেন পারবেন না আমাকে বলেন? তাহলে প্রথমে আমার মেন্টালিটি হয় ভাইয়া টপ করতে হবে। কি করতে হবে? টপ করতে হবে। এখন টপ করতে হলে এখানে দুইটা ঘটনা ঘটবে। টপ করতে হলে দুইটা ঘটনা ঘটবে। ভালো পজিশনে চান্স পাবেন আপনি, ভালো পজিশন আসবে, আর না হলে আপনি টপ করবেন। না হলে আপনি কি করবেন? টপ করবেন, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে ভাই আমি চান্স পাবো, কি পাবো? আমি চান্স পাবো সেকেন্ড টাইমার হিসাবে চান্স পাবো, দুইটা ঘটনা ঘটবে। শেষের সাবজেক্টে চান্স পাবেন, বা শেষের ভার্সিটি, গুচ্ছ হইলে শেষের ভার্সিটি বা শেষের সাবজেক্ট, অথবা আপনি চান্স পাবেন না। এই দুইটা ঘটনা ঘটবে, ঠিক আছে ভাইয়া? তাহলে কি আমার প্ল্যান থাকবে? ভাইয়া টপ করতে হবে। বাংলা কথা কি করতে হবে? টপ করতে হবে। টপ করা কি পসিবল? ভাইয়া টপ করা পসিবল। এখন ভাইয়া স্বপ্ন দেখেছি টপ করব, এমনি এমনি টপ হয়ে যাবে না। টপ করার জন্য করণীয় কি দেখেন, আমি এবার বলি, টপ করার জন্য করণীয় কি দেখেন। টপ করার জন্য করণীয়, ঠিক আছে? নাম্বার 1, ইংরেজি। ভাইয়া ইংরেজি পারি না। পারেন না, পারতে হবে। পারেন না, পারতে হবে ভাই। দুনিয়াতে মানুষ সব পারে, ঠিক আছে? দুনিয়াতে মানুষ সব পারে। মোবাইল চালানো জানতেন কখনো? মোবাইল চালাইতে পারেন না? তো ইংরেজি তো একটা ভাষা, পারবেন না কেন? হাঁটতে পারতেন? হাঁটতে তো পারতেন না, পারেন না? পারেন তো। কথা বলতে পারতেন? পারতেন তো না, কথা তো বলতে পারছেন না। তো ইংরেজিও পারতে হবে। ইংরেজি পারার জন্য কি করতে হবে? নাম্বার 1, মেমোরাইজিং। আজকে থেকেই মেমোরাইজিং এর প্ল্যান করে ফেলেন। মাস্ট মেমোরাইজিং, মাস্ট। মেমোরাইজিং না হইলে টপ করতে পারবেন না, চান্স পাবেন না। এখানে যে ছেলেগুলো আজকে আসছেন, কেউ মেমোরাইজিং করেনি। ইংলিশের মেমোরাইজিং কেউ পড়েনি। আমি 100% আপনাকে বলছি, ইংলিশের মেমোরাইজিং কেউ পড়েনি। কেউ ইংলিশের মেমোরাইজিং পড়েনি। বলেন যে ইংলিশের মেমোরাইজিং আমি প্রচুর পড়েছি, প্রিপারেশন নিয়েছেন? আজকে যে ছেলে মেয়েগুলো এখানে আছে, তারা বলেন যে আমি ইংলিশ মেমোরাইজিং পড়েছি। বলেন তো, ইংলিশ মেমোরাইজিং কেউ পড়েছেন? পড়েননি। ইংলিশ মেমোরাইজিং ভালো করতে হবে ভাইয়া। গ্রামার, ভাইয়া গ্রামার স্যার পড়াবে, ঠিক আছে, স্যার পড়াবে, টপিক বোঝাবে। স্যারের লিমিটেশন আছে। স্যার সর্বোচ্চ কয়টা? 100টা প্রশ্ন সলভ করাবে না? স্যার সর্বোচ্চ 100টা প্রশ্ন সলভ করাবে। আপনার কাজ কি জানেন? এই গ্রামারের টপিক ধরেন, সাপোজ আমি বলি কি, ভার্ব একটা টপিক। এই ভার্ব টপিকে না হলেও 500+ প্রশ্ন আসছে বিগত সালে। ভাই 500+ প্রশ্ন, একবারে 500+ প্রশ্ন আপনাকে প্র্যাকটিস দিতে হবে, একবারে। আমি সময় পাচ্ছি 8 মাস, এবার সময় পেয়েছে তারা 10 মাস। যদি অ্যাডমিশন লেটে যায় 10 মাস সময় পাবেন, সামনে বারও 10 মাস সময় পাবেন, ঠিক আছে? সামনে বারও 10 মাস সময় পাবেন। তো সেই হিসাবে ভাইয়া মনে রাখতে হবে, দুনিয়ার এমন কোন ইংলিশ প্রশ্ন নাই যেটা আমার রিভিশনে যাতে বাদ থাকে। তারপরে এসে বললেন যে ভাই আমি ইংলিশে পারিনি, তারপরে এসে আমাকে বললেন, ঠিক আছে? তারপরে আপনি আমাকে এসে বললেন যে ভাই আমি পারিনি, তাহলে আমার কথা কি? ইচ অ্যান্ড এভরি গ্রামাটিক্যাল টপিক আপনাকে কি করতে হবে? যত প্রশ্ন আসছে ভাইয়া, সর্বপ্রথম ভার্সিটি কোশ্চিন, তারপরে ভাইয়া বিসিএস কোশ্চিন, তারপরে ভাইয়া ব্যাংক কোশ্চিন, তারপরে জব কোশ্চিন। ভাইয়া এগুলো কই পাবো? ভাই বাজারে অনেক বই আছে, যে বইতে এগুলো সব প্রশ্ন দেওয়া আছে টপিক ওয়াইজ। একটা কিনবেন, কিনে স্যার ভার্বের 50টা প্রশ্ন আপনাকে সলভ করাইলো, হ্যাঁ, আপনি 500 প্রশ্ন সলভ করবেন। বোঝা গেছে? আপনি 500 প্রশ্ন সলভ করবেন। ভাই ইংলিশ পারি না, 5 থেকে 6 ঘন্টা সময় দেন। ইংলিশ কই যায় আপনি দেখেন। 5 থেকে 6 ঘন্টা আপনি সময় দেন ইংলিশ কই যায় আপনি দেখেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাকে বলেন, তাহলে ইংলিশে কি করতে হবে ভাইয়া? ভালো করতে হবে। বাংলা কথা আপনি টপ করতে গেলে, চান্স পাইতে হলে ইংলিশে ভালো করতে হবে, নাহলে হবে না। নাহলে কি হবে? ইংলিশে কত পেয়েছেন ভাইয়া? 1 পেয়েছি। পজিশন কত? গুচ্ছে 3328তম। হ্যাঁ, ওই 3328তম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জ, এই আসবে ভাগ্যে তখন, ঠিক আছে? একটা বছর নষ্ট করে রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাই আমি পাবলিকান, এই কথা বলতে হবে তখন, ঠিক আছে? ভাইয়া পারবো, কথা দিতে হবে। আমরা কি পারবো এগুলো করতে? যে ছেলেটা 4th হয়েছে সে করেছে এগুলো, আমি তো নিজে চোখে দেখেছি। সে তো আমার কাছে অফলাইনেও পড়তো, অনলাইন অফলাইন দুইটাই পড়তো। সে তো আমার কাছে অফলাইনেও পড়তো, বুঝতে পেরেছেন? আমি তো নিজে চোখে দেখেছি এগুলো, যে কি পরিমাণ পরিশ্রম করেছে ওই ছেলে।
হ্যাঁ, মাস্টার বই ভালো হবে, আরো কোনো বই যদি ভালো হয়, যে কোনো বই, আমির স্যারের বই আসবে সামনে, দেখেন, দেখে শুনে কিনুন। ঠিক আছে, এখন দেখেন মেমোরাইজিং, আমাদের মেমোরাইজিং এর একটা পিডিএফ আছে ভাইয়া, 45 দিনের পিডিএফ আছে। হ্যাঁ, আমাদের মেমোরাইজিং এর একটা 45 ডেজ এর একটা পিডিএফ আছে বিজনেস স্কোয়াডের, বুঝতে পেরেছেন? এই 45 এর পিডিএফ হোক বা প্রিন্ট আউট হোক, যেটা খুশি করে নেবেন, নিয়ে আজ থেকে 45টা দিন, আজ থেকে 45টা দিনের মধ্যে এটা শেষ করবেন। বাংলা কথা কি করবেন? শেষ করবেন। ক্লিয়ার আমার কথা? শেষ করবেন। এবং প্রতিটা দিনে আপনি মেমোরাইজিং এর একটা করে দিন শেষ করবেন। আর ওয়েবসাইটে আমাদের প্রশ্ন আছে, 45টা দিনের 45 সেট প্রশ্ন আছে ওয়েবসাইটে, বুঝছেন? এটা চাইবেন না, কেউ চাইবেন না, আমি দিয়ে দেওয়ার ট্রাই করব, অ্যাডমিনকে দিয়ে আমি দিয়ে দেওয়ার ট্রাই করব, বুঝতে পেরেছেন? এই 45 দিনে 45টা পরীক্ষা দিবেন। একদিন ডে ওয়ানে লিস্ট আছে, পড়বেন, পড়বেন, লিখবেন, পড়বেন, লিখবেন, তারপরে কি করবেন? তারপরে ওয়েবসাইট থেকে এক্সাম দিবেন। আমি সাজিয়ে দেওয়ার ট্রাই করব, কেউ চাইবেন না, কেউ চাইবেন না, আমার মাথায় আছে, আমি অ্যাডমিনকে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে আপনাদের এই গ্রুপে দেওয়ার ট্রাই করব। এরপরে আসেন বাংলা। বাংলা হচ্ছে আপনাদের হাসনাত স্যার যেটা করেছে সেটা হচ্ছে 20 দিন। কয়দিন? 20 ডেজ। এই 20 ডেজ এর বাংলার একটা মেমোরাইজিং এর শীট আছে, ঠিক আছে? এটাও প্রিন্ট আউট করে নেবেন, বা আপনার বই থাকলেও পড়তে পারেন, কোনো সমস্যা না। এটা করলে যেটা হবে, একটা ধারার মধ্যে থাকবেন। এর উপরে সম্ভবত কিছু ডেজ এর এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, এই এক্সাম গুলো বাসায় বসে বসে সুন্দর করে দিবেন, আমি এগুলোর ব্যবস্থা আপনাদেরকে করে দেব। গেল ভাইয়া? গেল? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন ভাইয়া বাংলা। বাংলা, ঠিক আছে, বাংলা। এখন বাংলাতে কিন্তু আমার জাহাঙ্গীরনগরে 20 মার্ক আছে বাংলাতে, তাই না? রাবিতে কত মার্ক আছে? 15 মার্ক আছে। জিএসটি তে কত মার্ক আছে? 15 মার্ক আছে। সরি, রাবিতে আছে 10 মার্ক। রাবিতে কত আছে? 10 মার্ক আছে, ঠিক আছে? এই তিনটাই তো বড় বড় বিশ্ববিদ্যালয়, খুলনাতে নাই, সরি কিসে নাই, আরে ওর নাম কি ভুলে গেলাম, চট্টগ্রামে নাই। এই তিনটাই তো বড় বড় বিশ্ববিদ্যালয়, তাই না? এই তিনটা বড় বড় ইউনিভার্সিটি, এই তিনটাতে আমার মোটামুটি টার্গেট আছে, অধিকাংশের টার্গেট থাকে। তার বাংলাতে দেখেন মোটামুটি কিন্তু একটা ভালো মানের, খুব বেশি না কিন্তু কম্পারেটিভলি একটা ভালো একটা মার্ক কিন্তু বাংলাতে আছে। তো এর জন্য বাংলা যেটা করতে হবে, বাংলা স্যার যেটা যেদিন পড়াবে শুধু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবেন। যে কোনো একটা বই নিয়ে প্রিভিয়াস ইয়ার 3 থেকে 4 বার যাতে শেষ করতে পারেন, পরীক্ষা আস্তে আস্তে 3 থেকে 4 বার শেষ করবেন ভাইয়া, বাংলায় কোনো প্রবলেম থাকবে না। কি শেষ করবেন? ভার্সিটি প্রশ্ন, এটা আমার অ্যানালাইসিস থেকে আমি বলছি, বুঝতে পেরেছেন? ভার্সিটি প্রশ্ন সলভ করবেন প্লাস বিসিএস প্রশ্ন সলভ করবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ভার্সিটি প্লাস কি বলেছি? বিসিএস প্রশ্ন সলভ করবেন। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছেন? গ্রুপের নোটিফিকেশনটা অন করে রাখবেন, ঠিক আছে? গ্রুপের অপশনে যে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে ক্লাস শুরু হইলে নোটিফিকেশন পাবেন, বুঝতে পেরেছেন? অনেক সময় আবার ওই যে এফবি অ্যাপে প্রবলেম হইলে নোটিফিকেশন আসে না, বুঝতে পেরেছেন? 8টা প্রশ্ন রাবিতে, 8টা প্রশ্ন 1.25 করে, রাবিতে একটা প্রশ্ন 8 × 1.25, তাহলে 10 মার্কস। ক্লিয়ার আমার কথা ভাইয়া? বুঝছেন ঘটনা? সবাই বুঝতে পেরেছেন? না, জেনারেল ম্যাথ নাই, জেনারেল ম্যাথ নাই। এই যে জাহাঙ্গীরনগর, রাবি আর জিএসটি, এই তিনটাতেই বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আর রাবিতে এক্সট্রা করে ফাইন্যান্স এবং মার্কেটিং। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বোঝা গেছে সবাই? এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। বাংলা গেল ভাইয়া। অ্যাকাউন্টিং, আমি একটা বাংলা কথা বলি, একটু 1 মিনিট। হ্যাঁ ভাই, তো ক্লাসে কি অবস্থা? কি অবস্থা? ভালো, এই তো ভালো আছি, ক্লাস নিচ্ছিলাম। ও আচ্ছা, জিয়াদ ভালো আছেন না? বাসার সবাই খুশি হয়েছে রেজাল্টে? আপনি খুশি? আমরা খুশি হয়েছি অনেক রেজাল্টে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে স্যারের সাথে কথা টথা বলেন, হ্যাঁ? ফ্রি হয়ে করছে, যে সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি শেষ করে আমি ছোট্ট একটা করে দিচ্ছি আর কি। জি 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 স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, তাহলে সময় দেন, আমি শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ওকে, আচ্ছা আচ্ছা, সরি, আমি আসলে কলটা ধরতে হইলো, বুঝতে পেরেছি কি কল, সে কারণে ধরলাম। হ্যাঁ, নাহলে আবার আচ্ছা, যাই হোক, তাহলে যেটা আমি বলি, হ্যাঁ, অ্যাকাউন্টিং, এরপরে কি আছে? অ্যাকাউন্টিং। ভাই অ্যাকাউন্টিং নিয়ে আমি বাংলা কথা একটু বলি, অ্যাকাউন্টিং নিয়ে আমি বাংলা কথা বলি, ঠিক আছে? অ্যাকাউন্টিং নিয়ে আমি একটু বাংলা কথা বলি, আপনাকে বেশি কথা বলবো না। অ্যাকাউন্টিং নিয়ে তো আমি ক্লাস নিব, নাজমুল স্যার ক্লাস নিবে, সমস্যা নাই। শোনেন, অ্যাকাউন্টিং নিয়ে আমরা বলি, সেটা হচ্ছে
অ্যাকাউন্টিং এর যে বিষয়টা আমি যা ক্লাসে করাবো, হ্যাঁ, কোন মাস পর্যন্ত? আগস্ট মাস পর্যন্ত, ঠিক আছে? অগাস্ট মাস পর্যন্ত ক্লাসে যা করাবো, ঠিক আছে, ক্লাসে যা করাবো তাই করবেন, ঠিক আছে? ক্লাসে যা করাবো তাই করবেন, এর বাইরে একটা লাইনও পড়তে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লাসে যা পড়াবো, ক্লাসে যা পড়াবো তাই পড়বেন, ঠিক আছে? একটা লাইনও পড়তে হবে না। ক্লিয়ার আমার কথা ভাইয়া? আমার কথা কি বুঝছেন? ক্লাসে যা করাবো তাই করবেন, এর বাইরে একটা লাইনও করতে হবে না। ক্লিয়ার আমার কথা? অ্যাকাউন্টিং এ আপনার ফুল মার্ক পাইতে যা যা করার আমি দিয়ে দিব, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ আপনাকে আমি প্রশ্নই দিয়ে দিব পরীক্ষার আগে। আমার কথা বুঝছেন? অ্যাকাউন্টিং এ আপনাকে প্রশ্ন দিয়ে দিব। প্রশ্ন মানে কি? যা দিব তাই আসবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার আমার কথা? তাহলে অ্যাকাউন্টিং এর জন্য আমরা দৈনিক, যাদের অ্যাকাউন্টিং এর বেসিক ভালো তারা 1 আওয়ার সময় দিবেন। কোন মাস পর্যন্ত? অগাস্ট পর্যন্ত, ঠিক আছে? দৈনিক 1 আওয়ার সময় দিবেন। যাদের বেসিক ভালো না তারা 2 আওয়ার সময় দিবেন। জাস্ট ক্লাসে আমার সপ্তাহে 2টা ক্লাস, 2টা ক্লাসে আমি যা পড়াবো আর যে পিডিএফ গুলো আমি দিব এগুলোই খালি সলভ করবেন, এর বাইরে অ্যাকাউন্টিং এ একটা লাইনও পড়তে হবে না। ক্লিয়ার আমার কথা ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া আমার কথা? অ্যাকাউন্টিং নিয়ে আমাদের প্যারা নাই, ঠিক আছে? অ্যাকাউন্টিং প্রশ্ন দুনিয়ার যেখান থেকেই করুক না কেন আমার স্টুডেন্টরা 90% মার্ক পাবে। 90% আমি হুবহু কমন দিব, ঠিক আছে? 90% আমি হুবহু কমন দিব। ভাইয়া 90% কমন পাইলে আর কিছু লাগে বলেন তো? 90% কমন পাইলে আর কিছু লাগে? আর 90% যে পারবে সে 95%ও পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? ঠিক আছে? আমার কথা বুঝছেন ভাইয়া? আচ্ছা, কেউ বেশি কথা বলবেন না, হ্যাঁ? আমি সব ক্লিয়ার করে দিচ্ছি। যে লাইনে কথা হচ্ছে এই লাইনে কথা বলেন, ওয়েবসাইটে কি হবে না হবে এসব কথা বলা যাবে না, ওকে? অ্যাকাউন্টিং নিয়ে আমার কোনো কথা নাই, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে অ্যাকাউন্টিং নিয়ে। ফুল দায়িত্ব আমার। অ্যাকাউন্টিং এ আপনাকে একটা ভালো মার্ক পাইতে যা যা করা দরকার, অ্যাকাউন্টিং এ আপনার 95% মার্ক পাইতে যা যা করা দরকার, 95% হুবহু কমন পাওয়াতে যা যা, একটু ভালো করে শোনেন আমার কথা। আচ্ছা, আচ্ছা শোনেন, লাইভ যদি মাঝে মধ্যে আটকে যায় না, ক্লাসেই থাকবেন, একটু পরে আবার লাইভ চালু হয়ে যাবে, হ্যাঁ? 5 সেকেন্ডের মধ্যে আবার ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম ভাইয়া, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে সম্রাট স্যার খুবই সুন্দর করে প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে সুন্দর করে করে বোঝায়। জাস্ট ফলো হিজ ক্লাস, ওকে? তার ক্লাসটা শুধু ফলো করবেন, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট তার ক্লাসটাই ফলো করবেন। ম্যানেজমেন্টে সম্রাট স্যার যা পিডিএফ দিবে, যেভাবে পড়াবে, যে প্রশ্নগুলো সলভ করাবে, জাস্ট ক্লাস করবেন, ওনার ক্লাস করবেন আর ওগুলো রিভিশন দিবেন, এর বাইরে আর কিচ্ছু করার দরকার নাই। গেল? এখন আসেন আমি একটু সামারি করি সেই জিনিসটা। সামারি হচ্ছে বাংলা কথা। বাংলা কথা হচ্ছে আপনি ইংলিশে সর্বোচ্চ বেশি সময় দেন। কেমনে দিবেন আমি বলে দিয়েছি। এরপরে আপনি সময় দেন বাংলা। এই বাংলা ইংরেজিতে আপনি সবচেয়ে বেশি সময় দেন এখন। ইংলিশে আপনি 3 ঘন্টার নিচে কোনোদিন সময় দিবেন না এখন, ঠিক আছে? 3 ঘন্টার নিচে কখনো দিবেন না। কি দিবেন? 3 ঘন্টার বেশি সময় দিবেন। বাংলাতে এভারেজে আপনি 2 আওয়ার সময় দিবেন। কত? 2 আওয়ার সময় দিবেন ডেইলি, ঠিক আছে? ভাইয়া অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ ওই যে বললাম যারা মোটামুটি অ্যাকাউন্টিং পারি তারা 1 আওয়ার সময় দিবেন, বেশি দিতে হবে না। 1 ঘন্টা আমি ক্লাসে যা পড়াবো পড়ে নিবেন। আর যাদের অ্যাকাউন্টিং এ বেসিক খুবই দরকার, দুর্বল, তারা 2 আওয়ার সময় দিবেন, 2 ঘন্টা সময় দিবেন, ঠিক আছে? ভাইয়া ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট প্রতিদিন পড়ার দরকার নাই। ম্যানেজমেন্ট পড়বেন উইকে 3 দিন। কি বললাম? সপ্তাহে ম্যানেজমেন্ট পড়বেন 3 দিন। কোন দিন? 3 দিন ম্যানেজমেন্ট পড়বেন সপ্তাহে, ঠিক আছে? 3 দিন কখন পড়বেন ভাইয়া? সপ্তাহে আপনি 3 দিন পড়বেন। আপনি বেশি না 1.5 ঘন্টা করে ম্যানেজমেন্টে সময় দিবেন। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? আমার কথা কি বোঝা গেছে? নেট কি কি কেন? এখন তো ঠিক আছে, মিডিল আটকে গেছিল, এখন তো ঠিক আছে ভাই। এই এখন তো ঠিক আছে, আমি তো দেখছি লাইভ, তো আমিও দেখছি রে ভাই। লাইভ তো এখন ঠিক আছে, মিডিল আটকে গেছিল, এখন তো ঠিক আছে লাইভ। আচ্ছা, লাইভ চলে গেলে লাইভ আবার চালু হয়ে যাবে, হ্যাঁ? একটু ওয়েট করবেন, 5 থেকে 7 সেকেন্ড, দেখবেন যে চলে আসবে, হ্যাঁ? আমার কথা কি বুঝছেন তাহলে? বলেন। তাহলে আমার ইংলিশে আমার কম পক্ষে 3 ঘন্টা, 3 ঘন্টার নিচে যাতে না হয়, সর্বোচ্চ আপনি 5 ঘন্টা দেন, ঠিক আছে? বাংলায় আপনি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেন, তাহলে ধরে নিলাম 5 ঘন্টা হইল। অ্যাকাউন্টিং 1 ঘন্টা করে সময় দেন। এভারেজে আমি যেটা বলতে চাচ্ছি, এভারেজে আপনি প্রতিদিন
কমপক্ষে যদি পড়েন 6 ঘন্টা পড়বেন, সর্বোচ্চ যদি পড়েন 9 ঘন্টা পড়বেন। বোঝা গেছে? অর্থাৎ 6 থেকে 9 ঘন্টার মধ্যে যাতে প্রতিদিন আপনার পড়াশোনা থাকে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? তাহলে 24 ঘন্টার মধ্যে আমি যদি 9 ঘন্টাও পড়ি, আমার হাতে আরো 15 ঘন্টা থাকে। এই 15 ঘন্টাতে আপনি অনেক কিছু করতে পারবেন ভাইয়া, পারবেন না? এখান থেকে যদি 9 ঘন্টা যদি আপনি ঘুমও পারেন, তাহলে আরো 6 ঘন্টা আমার হাতে থাকে। এই 6 ঘন্টায় আপনি অনেক কিছু করতে পারবেন। পারবেন ভাইয়া? অবশ্যই পারবেন। ঠিক আছে, তাহলে আমার কি পড়ার রুটিনটা কি আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া, যে পড়ার রুটিনটা আমার কেমন হবে? আজ থেকে প্রতিটা দৃঢ় প্রতিজ্ঞা করেন। আপনারা এখানে যারা আছেন তারা নিজে খুশি হতে পারেননি, বাবা মাকে খুশি করতে পারেননি, একটা ভালো সংবাদ দিতে পারেননি আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধব অনেকে পাবলিকিয়ান হয়ে গেছে, আজকে ঢাবিতে চান্স পেয়েছে, আপনি পারেননি। এটা আপনার নিশ্চয়ই কোনো কি ছিল, ঘাটতি ছিল কোথাও, সে কারণে পারেননি। সে ঘাটতি যে কোনো ঘাটতি হইতে পারে, আপনি পড়াশোনা করেননি, সঠিক গাইডলাইন পাননি, সর্বশেষ ঘাটতি হইতে পারে ভাগ্য সহায় ছিল না। আপনার হাতে এখনো একটা সুযোগ আছে, তো এই সুযোগ কি হাতছাড়া করা উচিত হবে? প্রশ্ন হচ্ছে অবশ্যই হাতছাড়া করা উচিত হবে না। এবার পারেননি তো কি হয়েছে, সামনেবার ইনশাল্লাহ পারবেন। সামনেবারও আপনার সুযোগ আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়া, সামনেবারও আপনার সুযোগ আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপ 10 করা, সামনেবার আপনার হাতে সুযোগ আছে যে কোনো ইউনিভার্সিটিতে টপ 100 এর মধ্যে থাকা, টপ ইউনিভার্সিটিতে পড়া। আর পড়তে হলে কি করতে হবে ভাইয়া? এই রুটিনটা ফলো করতে হবে, এইভাবে পড়তে হবে। আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না যে আপনি গত বছর এই বছর অ্যাডমিশনে আপনি এইরকম একটা রুটিন ফলো করেছেন, আপনি বুকে হাত রেখে বলতে পারবেন না। হয়তো খুবই রেয়ার 2 থেকে 3% ছেলে মেয়ে এইসব রুটিন ফলো করে পড়েছে আমি যেভাবে বললাম, এবং তাদের হয়তো ভাগ্য সহায় ছিল না, সে কারণে চান্স পাইনি। বাকি 98%ই তারা এরকম কোনো রুটিন ফলো করেনি, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, আমি আপনাকে কি করলাম, আমি আপনাকে গ্যারেন্টি দিলাম এটা। ঠিক আছে, তো সব সময় পড়াশোনা করবেন, নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করবেন যে আমি পারবো, হবে, নিজে নিজে পজিটিভিটি নিয়ে আসবেন। আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে না, খুবই স্বাভাবিক। আপনার ফ্যামিলির সাপোর্ট যদি আপনি পেয়ে থাকেন মনে করবেন এটা বোনাস, কিন্তু ফ্যামিলি যদি সাপোর্ট না দেয় এটাতে মন খারাপ করবেন না। ঠিক আছে, নিজের ভাগ্য নিজেকে করতে হবে। আশেপাশে কি বলছে সেটা ফ্যাক্ট না, কারণ আশেপাশে আপনি চান্স পাইলেও তাদের কিছু না, চান্স না পাইলেও তাদের কিছু না। ঠিক আছে ভাইয়া, আমার কথা বুঝছেন? তো ইনশাল্লাহ আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সুন্দর করে একটা নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো আশা করি আমি সবকিছু বোঝাইতে পেরেছি আপনাদেরকে। আমি আরেকটা আপডেট দিই আপনাদেরকে, সেটা হচ্ছে বলি, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের কাজ চলছে। হ্যাঁ, ওয়েবসাইটের কাজ চলছে, ওয়েবসাইটে আমরা সবকিছু আপডেট করে দেব, কোনো টেনশন করতে হবে না এটা নিয়ে। ক্লাস ডিলিট হবে না কি হবে সেটা নিয়েও ভাবতে হবে না, সব ক্লাসের ব্যাকআপ আছে আমাদের কাছে। ঠিক আছে, সব ক্লাসে আমাদের কাছে ব্যাকআপ আছে। ক্লিয়ার? সব ক্লাসের ব্যাকআপ আছে, ওয়েবসাইটের কাজ চলছে, ওয়েবসাইট হলে দিয়ে দিব। আপনাদের একটা এক্সাম বুক দেওয়ার কথা, রাইট? এই এক্সাম বুকেরও কাজ চলছে, আমরা এখনো শেষ করতে পারিনি, বেশ কিছু সীমাবদ্ধতার কারণে শেষ করতে পারিনি। হয়তো প্রেসে যাবে, প্রেসে যাওয়ার পরে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে কবে থেকে পাঠাবো, এটা গ্রুপে বলে দিব। ঠিক আছে, এগুলো ইস্যু নিয়ে বারবার নক করার দরকার নাই। ওকে, আমাদের ক্লাস আমাদের মতো করে চলবে। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের এই আপডেটগুলো আমাদের থাকছে। আপডেট, যে কোনো আপডেট গ্রুপে পাবেন। কোনো কিছু বুঝতে পারছেন না, দেখবেন গ্রুপে একজন অ্যাডমিন আছে, তার নাম হচ্ছে জহুরুল হক শাহিন। হ্যাঁ, এই জহুরুল হক শাহিনকে আপনারা নক দিবেন মেসেঞ্জারে। ঠিক আছে, কোনো পেজে নক দিয়ে লাভ নাই, কারণ আমাদের ব্যাচ পরিচালনার সব দায়িত্ব হচ্ছে জহুরুল হক শাহিনের। একে আপনারা নক দিবেন, তাহলেই সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার সবকিছু? তাহলে এই যে জিনিস ভাইয়া, সবকিছু সম্ভব, কোনো কিছু যদি সম্ভব নাও হয়ে থাকে আপনি সম্ভব করবেন, আপনার দ্বারা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তাহলে এভরিথিং আমাদের সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ওকে, আপনাদের জন্য আছি, আপনাদেরকে চান্স পাওয়ানোর জন্য ভাইয়া আমরা আছি। হ্যাঁ, 2 টাকা লাভ হইলো কোথায় লস হইলো সেটা আমাদের ফ্যাক্ট না, মন থেকে ভাইয়া সার্ভিস দেওয়ার জন্য আপনাদের কাছে আছি। এতটুকু জিনিস মাথায় রাখবেন, যেদিন আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না, যেদিন আপনাদের সাথে ফাঁকিবাজি শুরু করব, সেদিন নিজে থেকে এই লাইন থেকে চলে যাব। বুঝতে পেরেছেন? এতটুকু মাথায় রাখেন। আচ্ছা, এবার আসি, আমি গতদিন আপনাদেরকে কিছু লেনদেন দিয়েছিলাম। এই লেনদেনগুলো কি লেনদেন জানেন? এগুলো কি সলভ করেছেন আপনারা? এগুলো আমি একটু সলভ করাই আপনাদেরকে, আর একটু পড়াশোনা করাবো আজকে। দেখেন,
এই লেনদেনগুলো হচ্ছে এতদিন আমাদের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে এই লেনদেনগুলো আসছে, এবং এই লেনদেনের বাইরে কোনো প্রশ্ন হয় না। বুঝতে পেরেছেন? এই লেনদেনের বাইরে কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, কোনো প্রশ্ন আসবে না। ক্লিয়ার আমার কথা ভাইয়া? তাহলে এই লেনদেনের বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটা আমি আজকে আপনাকে ডিক্লেয়ার দিয়ে দিলাম। তাহলে আপনার কি উচিত হবে? এই লেনদেনগুলো খুব সুন্দর করে বাসায় নোট করে রেখে দেয়া না, সুন্দর করে বুঝে বুঝে নোট করে রেখে দেয়া না, বলেন তো? ঠিক আছে, তাহলে এগুলো কি করতে হবে? আমাদেরকে সুন্দর করে নোট করে রেখে দিতে হবে, কারণ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে ইউনিভার্সিটিতে কোনো প্রশ্ন আসে না। তাহলে এই লেনদেনগুলো আমরা নিয়ে একটু আলোচনা করি। দেখেন কি বলেছে, কর্মচারীকে অথবা পরিচালককে, যারা কোম্পানি পরিচালনা করে তাদেরকে পরিচালক বলে, আর যারা প্রতিষ্ঠানে কাজ করে তারা হচ্ছে কর্মচারী, আমরা জানি। তাকে কি করেছি? প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ মানে কি? ঋণ প্রদান করেছি। এখন আমার বাংলা কথা হচ্ছে, আমি যাকে খুশি তাকে ঋণ প্রদান করি, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি ঋণ প্রদান করেছি। এখন আমি যদি ঋণ প্রদান করি তাহলে এর সাথে জড়িত দুটি হিসাব কি কি? ঋণ প্রদান, প্রদত্ত না, ঋণ কি করেছি? প্রদান করেছি, তাহলে একটি হিসাব হবে প্রদত্ত ঋণ। এখন মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যদি ঋণ প্রদান করেন তাহলে সেটি সম্পদ হয়। কি হয় ভাইয়া? ঋণ প্রদান করলে সেটি সম্পদ হয়। ওকে। আর আপনি যখন ঋণ গ্রহণ করেন, কি করেন ভাইয়া? আপনি যখন ঋণ গ্রহণ করেন, ঋণ গ্রহণ করলে সেটি দায় হয়। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে। আপনি যদি কারো কাছ থেকে ঋণ নেন তখন সেটি কি হবে? আপনি কারো কাছ থেকে ঋণ নিলে সেটা আপনার কি হবে ভাইয়া? কারো কাছ থেকে আপনি ঋণ গ্রহণ করলে সেটি দায় হবে। আর কাউকে যদি ঋণ প্রদান করেন তাহলে সেটি সম্পদ হবে। তাহলে আপনি ঋণ কি করেছেন? প্রদান করেছেন, প্রদত্ত। ঋণ প্রদান করলে কি হইলো? তাহলে সম্পদ বেড়ে গেল। ঠিক আছে। ঋণ কি দিয়ে দেয় ভাই? ঋণ আজীবন ভাইয়া টাকা দিয়ে দেয়, তাই না? তো কাউকে যদি আপনি ঋণ দিয়ে দেন তাহলে আপনার টাকা বাড়বে না কমবে বলেন তো? তাহলে আমার নগদ টাকা কি হয়ে যাবে? এটিও সম্পদ। এই নগদ টাকা কি হয়ে যাবে? এটা কমে যাবে। তাহলে এই যে কর্মচারীকে যে ঋণ প্রদান করা হলো, এটা দ্বারা সমীকরণের কি কি প্রভাব হইলো বলেন তো? একবার সম্পদ বাড়লো, একবার সম্পদ কমে গেল। আমরা কি এটা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, আমরা কি সকলে বুঝতে পেরেছি এটা? হ্যাঁ, সেকেন্ড টাইম দিয়ে অবশ্যই সম্ভব, এবং আমি সেকেন্ড টাইম দিয়ে আপনারা জাস্ট একটা কথা মতো শোনেন, আমাদের কথা মতো চলেন ভাইয়া, আপনাদের দিয়ে টপ রেজাল্ট নিয়ে আসাবো। এবারও 100 এর মধ্যে একাধিক নিয়ে আসাবো, টপ 10 এর মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসাবো। জাস্ট এতটুকু বলেন, এতটুকু কথা মতো চলতে পারবেন কিনা, এতটুকু কথা দেন। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? যেটা লিখে দিয়েছি সেটাই, এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। ব্যাংক ক্রেডিট করবেন না কি ক্রেডিট করবেন, কোনো প্রশ্ন করা যাবে না। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এটা আমাদের গেল। ঠিক আছে, পরে যাই আমরা। 2 নম্বর বলেছে ধারে সেবা প্রদান 10,000 টাকা, যার অর্ধাংশ নগদে পাওয়া গেল। ভাইয়া, ধারে সেবা প্রদান করেছেন, মনে রাখবেন, খুব ভালো করে বুঝেন। এই যে সেবা প্রদান, সেবা প্রদান করলে আয় বেড়ে যায়। কি বলেছি ভাইয়া? সেবা প্রদান করলে আয় বেড়ে যায়। সেবা কেন প্রদান করি? আয় অর্জনের জন্য সেবা প্রদান করি। ঠিক আছে, তাহলে সেবা প্রদান করলে কি হয়ে যাবে ভাইয়া? সেবা আয় বেড়ে যাবে, তাই না? সেবা প্রদান করলে আয় বেড়ে যাবে, রাইট? সেটা নগদে হোক আর ধারে হোক। কেন? কারণ অ্যাকাউন্টিং হচ্ছে বকেয়া ভিত্তি ফলো করে। বকেয়া ভিত্তিতে কি বলা আছে? সেবা প্রদান করলে আয় বেড়ে যাবে, সেটি নগদে হোক আর ধারে হোক, সেটা আমার দেখার দরকার নাই। তাহলে সেবা প্রদান করলে কি হবে? সেবা আয় বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, এখন যার অর্ধাংশ নগদে পাওয়া গেল, তাহলে 10,000 টাকার অর্ধেক, 10,000 টাকার অর্ধেক আপনি কি পেয়েছেন? 5,000 টাকা। এটা কিসে পেয়েছেন ভাইয়া? নগদে পেয়েছেন। তাহলে আর অর্ধেক কই গেল? আর অর্ধেক কত? 5,000 টাকা না? এ অর্ধেক তাহলে কি হয়েছে? ধারে হয়েছে, রাইট? তাহলে সেবাই বেড়ে গেল। তাহলে অর্ধেক নগদে পেয়েছেন। নগদে পেলে কি হবে বলেন তো? নগদে পেলে নগদান নামক সম্পদ বেড়ে গেল, রাইট? আর অর্ধেক কি ভাইয়া? অর্ধেক ধারে। তাহলে ধারে যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? টাকা পাইনি, তার মানে সেটা হচ্ছে বকেয়া সেবাই। কি বলবো? বকেয়া সেবাই। তাহলে বকেয়া সেবাই কি হিসাব? এটিও সম্পদ হিসাব। মনে রাখবেন, আয় যদি বকেয়া থাকে তাহলে সেটি সম্পদ হয়, আয় বকেয়া থাকলে সেটি কি হয়? সম্পদ হয়। এটিও সম্পদ বাড়লো আর এখানে আয় বাড়লো। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, আমরা কি বুঝতে পেরেছি এটা? সবাই বলেন। তাহলে সেবা প্রদান করেছেন 10,000 টাকা, তার মানে 10,000 টাকারই সেবা আয় বেড়ে গেল। সেবা প্রদান করলে সেবা আয় বেড়ে যায়, কেন? অ্যাকাউন্টিং বকেয়া ভিত্তি ফলো করে তাই। যার অর্ধাংশ নগদে, তাহলে 10,000 টাকার অর্ধেক কত? এই যে নগদান হিসাব, সম্পদ বেড়ে গেল কত? 5,000 টাকা। আর অর্ধেক কিসে? আর অর্ধেক হচ্ছে ভাইয়া বকেয়া বা ধারে। তাহলে বকেয়া সেবায় কি হইলো? এটাও বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল। সবাই কি বুঝছি ভাইয়া?
আয়ের বকেয়া সম্পদ। ক্লিয়ার? তাহলে এই লেনদেনটাও ভাইয়া খুব বেশি বেশি আসে। হ্যাঁ, এগুলো সব নোট করতে হবে, অ্যাকাউন্টিং একটা খাতা বানাইতে হবে, যা যা বলবো একবারে নোট করে রেখে দিতে হবে। পরীক্ষার আগে বই না, পরীক্ষার আগে আমি খাতা রিভিশন দিব। ক্লিয়ার? দেনাদার দেয়া যাবে কিনা? দেনাদার হচ্ছে যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন দেয়া হয় দেনাদার। ঠিক আছে, যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন দেয়া হয়। হ্যাঁ, এটা তো সেবা প্রদান করছেন, বকেয়া সেবায় দেয়াটা বেস্ট হবে। বোঝা গেছে? দিলেও হবে, কোনো সমস্যা নাই। ওকে, পরে যাই। 3 বলেছে আগুনে বিনষ্ট পণ্য 15,000 টাকা। আগুনে বিনষ্ট পণ্য, তাহলে আগুনে যদি পণ্য পুড়ে যায় তাহলে কি হয় বলেন তো? আগুনে বিনষ্ট যদি পণ্য হয় তাহলে কি হয় বলেন তো? আগুনে বিনষ্ট পণ্য যদি হয় তাহলে কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায় না? ক্ষতি হয়ে যায় না? আগুনে যদি পণ্য পুড়ে যায় তাহলে ক্ষতি হয়ে যায় না? ক্ষতি হইলে কি হয় বলেন তো? ব্যয় বৃদ্ধি হয় না? ব্যয় বৃদ্ধি হয়। আর কি পুড়েছে? আগুনে বিনষ্ট পণ্য পুড়েছে। তাহলে পণ্য যদি পুড়ে যায় তার মানে কি? ক্রয়। পণ্য কমে গেলে কি হবে? ক্রয় হবে, তাই না? তাহলে ক্রয় যদি কমে যায়, ক্রয় কমে গেলে কি হয় বলেন তো? ক্রয় কমে গেলে ব্যয় হ্রাস হয় না বলেন তো? ক্রয় কমে গেলে কি হয়? ব্যয় হ্রাস হয় না বলেন তো? ক্রয় কমে গেলে কি হয়? ব্যয় হ্রাস হয় না বলেন তো? সবাই কি আমরা বুঝতে পেরেছি এটা? এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ক্রয় কমে যাওয়া মানে ব্যয় হ্রাস। তার মানে আমরা কি বলতে পারি এটার ফলে কি ঘটনা ঘটেছে? ব্যয় বৃদ্ধি হলে কি হয়? ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কমে যায়, আর ব্যয় হ্রাস হলে কি হয়? মালিকানা সত্ত্ব বেড়ে যায়। রাইট? এটা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, বিবিধ ক্ষতি। এই যে বিবিধ ক্ষতি মানে কি? ব্যয় বৃদ্ধি হয়ে গেল, তাই না? আগুনে পুড়ে গেলে আমার সেটি ব্যয় হয়ে গেল, সেজন্য ব্যয় বৃদ্ধি। আগুনে কি পুড়েছে ভাইয়া? আগুনে পণ্য পুড়েছে। তাহলে পণ্যের নামে কি হিসাব লিখতে পারবো আমরা? পণ্যের বদলে কিসের নামে হিসাব লিখতে হবে? ক্রয় নামে হিসাব লিখতে হবে। তাহলে কি পণ্য যদি পুড়ে যায় তার মানে কি ক্রয় কি হবে? ক্রয় কমে যাবে। ক্রয় কমে যাওয়া মানে কি? ক্রয় ব্যয় হিসাব, অর্থাৎ ব্যয় কম হবে। আর ব্যয় যদি কম হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হয় বলেন তো? মালিকানা সত্ত্ব বেড়ে যায়। ব্যয় কম হলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, সেজন্য মালিকানা সত্ত্ব একবার বাড়লো, মালিকানা সত্ত্ব একবার কমে গেল। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন এই যে 4 নম্বর কি বলেছে? শেয়ার ইস্যুর মাধ্যমে ঋণ পরিশোধ। কি করেছি ভাইয়া? ঋণ পরিশোধ করেছি। এটা গুচ্ছে আসছিল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 17-18 সালের প্রশ্ন, গুচ্ছ 24-25 হুবহু রিপিট করেছে। তাহলে বলেছে ঋণ পরিশোধ। ভাইয়া ঋণ যদি পরিশোধ করি, ঋণ পরিশোধ করলে কি হয় বলেন তো? ঋণ পরিশোধ করলে দায় কমে যায়, তাই না? ঋণ হচ্ছে একটি দায় হিসাব, ঋণ পরিশোধ করলে দায় কমে যায়। কি দিয়ে ঋণ পরিশোধ করলাম? শেয়ার ইস্যুর মাধ্যমে। মনে রাখবেন, দুনিয়াতে যে শেয়ারই ইস্যু করেন না কেন, শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। কি বলেছি? দুনিয়াতে আপনি যে শেয়ারই ইস্যু করেন না কেন মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। সেটি রাইট শেয়ার হোক, সেটা বোনাস শেয়ার হোক, সেটা অগ্রাধিকার শেয়ার হোক, সেটা সাধারণ শেয়ার হোক, সেটা পরিশোধ্য অগ্রাধিকার হোক, অপরিশোধিত অগ্রাধিকার হোক, দুনিয়ার যে শেয়ারই আপনি ইস্যু করেন না কেন, কি মনে রাখবেন? শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। শেয়ার ইস্যু করলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়ে যায়। ক্লিয়ার? শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এটির ফলাফল কি হবে বলেন তো? যে ঋণ পরিশোধ করলাম, ঋণ পরিশোধ করলে দায় হ্রাস। কি দিয়ে ঋণ পরিশোধ করলাম? শেয়ার ইস্যু করে। তার মানে শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে গেল। ক্লিয়ার ভাইয়া সবাই? রাইট, পরে যাই। এখানে বলেছে ঋণপত্র ক্রয়। মনে রাখবেন, ঋণপত্র যখন আমরা ক্রয় করি, মনে রাখবেন, কি মনে রাখবেন ভাইয়া? শেয়ার ক্রয়। কি বলেছি ভাইয়া? শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়। ওকে, তারপরে সঞ্চয়পত্র ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়। এই কথাগুলো যদি থাকে, হ্যাঁ, এগুলো ক্রয় করা মানে বিনিয়োগ করা বোঝায়। কি বোঝায় ভাইয়া? এগুলো ক্রয় করা মানে বিনিয়োগ করা বোঝায়। কি বোঝায়? বিনিয়োগ করা বোঝায়। তাহলে এখানে ঋণপত্র কি বলেছে? ক্রয় বলেছে। এই যে দেখেন, ঋণপত্র কি বলেছে? ক্রয় বলেছে। তাহলে ঋণপত্র ক্রয় করলে কি হয়? বিনিয়োগ করা হয়। কি হয়? বিনিয়োগ করা হয়। সেজন্য বিনিয়োগ নামক সম্পদ বেড়ে যাবে। এখন কিনতে কি লেগেছে? কিনতে টাকা লেগেছে না? কিনতে কি লেগেছে? টাকা লেগেছে। সেজন্য নগদ টাকা কমে যাবে। বিনিয়োগ কি হিসাব? সম্পদ। সম্পদ বেড়ে গেল, নগদান কমে গেল। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? বলেন তো একটু, বলেন। তাহলে শেয়ার ক্রয়, ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়, এগুলো যদি থাকে তাহলে আমার কি হবে? বিনিয়োগ করা বোঝায়। তার মানে বিনিয়োগ বেড়ে গেল, বিনিয়োগ নামক সম্পদ বেড়ে গেল, আর
নগদ টাকা কমে গেল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? ওকে, পরে যাই। পরে আমাদের বলেছে ধারে সেবা প্রদান, তাই না? ধারে সেবা প্রদান বলেছে। ধারে কি করেছি আমরা? সেবা প্রদান করেছি। তাহলে ওই যে আপনারা দেনাদার বলছেন, বলতে পারেন, কোনো সমস্যা নাই, দেনাদার বলতে পারেন অথবা বকেয়া সেবায় বলতে পারেন, যেটাই বলেন না কেন সেটি সম্পদ, যেহেতু ধারে সেজন্য এই সম্পদটা বেড়ে গেল। আর আমি কি বলেছি ভাইয়া? সেবা প্রদান করলেই সেবাই বেড়ে যায়, সেবা প্রদান করলেই সেবাই বেড়ে যায়, সেবা প্রদান করলে সেবায় বেড়ে যায়। বুঝতে পেরেছি সবাই? 3 নাম্বারটা আগুনে বিনষ্ট পণ্য। আগুনে পুড়লে ক্ষতি হয়ে যায়, ক্ষতি হইলে কি ব্যয় বাড়ে না? ক্ষতি হইলে ব্যয় বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, আগুনে কি পুড়েছে? পণ্য পুড়েছে। তাহলে পণ্য যদি পুড়ে যায় তাহলে পণ্য কি হবে? পণ্য কমে যাবে না? এখন পণ্যের নামে তো হিসাব লিখি না, কিসের নামে হিসাব লিখি? ক্রয় নামে হিসাব লিখি। তাহলে পণ্য কমে যাওয়া মানে কি? ক্রয় কমে যাবে। ঠিক আছে, এখন ক্রয় কমে যাওয়া মানে কি? ক্রয় ব্যয় হিসাব না, ব্যয় কমে যাবে। আর ব্যয় কমলে কি হয়? ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়। ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের অপোজিট সম্পর্ক। তাহলে ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কি হবে? ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কমে যাবে। আর এখানে ক্রয় কমে যাওয়া মানে ব্যয় কমে যাওয়া, ব্যয় কমে গেলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। 3 নাম্বারটা গেল। ঠিক আছে, 4 নাম্বারটা আবার বলেন, শেয়ার ইস্যুর মাধ্যমে ঋণ পরিশোধ। ঋণ পরিশোধ করলে দায় কমে যায়। এগুলো এত প্রশ্ন হইলে তো সমস্যা। ঋণ পরিশোধ করলে দায় কমে যায়। ঋণ পরিশোধ যদি করেন, ঋণ কি হিসাব? দায় হিসাব না রে ভাই। ঋণ কি হিসাব? দায় হিসাব না। তাহলে দায় কি হবে? দায় হ্রাস পেয়ে যাবে। ঋণ পরিশোধ করলে দায় হ্রাস পেয়ে যাবে, এল হ্রাস। ঠিক আছে, এখন কি দিয়ে ঋণ পরিশোধ করছেন ভাই? শেয়ার ইস্যু দিয়ে ঋণ পরিশোধ করছেন। শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। শেয়ার মূলধন বৃদ্ধি মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। বুঝতে পেরেছেন? শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বৃদ্ধি পায়। নোট করে রাখেন, দুনিয়াতে যে শেয়ার ইস্যু করা হোক না কেন শেয়ার মূলধন বেড়ে যায়। বুঝতে পেরেছেন? একটু বোঝার ট্রাই করেন। হ্যাঁ, একটু বোঝার ট্রাই করেন। অনেক স্লো পড়াচ্ছি, এত স্লো অ্যাকাউন্টিং কেউ পড়াবে না আপনাকে। হ্যাঁ, একটু বোঝার ট্রাই করেন, খুবই স্লো এবং স্পষ্ট করে পড়াচ্ছি। ঠিক আছে, শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুর মাধ্যমে কি করেছে? ঋণ পরিশোধ। খুবই সিম্পল, ঘটনাটা ঘটেছে, শেয়ার ইস্যু করেছি, ঋণ পরিশোধ হয়ে গেছে। ঋণ পরিশোধ করলে দায় হ্রাস হয়ে যায়, তাই না? ঋণ পরিশোধ করলে কি ঋণ আর থাকবে? ঋণ তো আর থাকবে না। ঋণ থাকবে না মানে কি? ঋণ নামক দায় কমে যাবে। শেয়ার ইস্যু করছি না ভাইয়া, তাহলে ভাইয়া শেয়ার যদি ইস্যু করি, শেয়ার ইস্যু করলে ভাইয়া কি বলেছে? শেয়ার ইস্যু কেন করি? মূলধন সংগ্রহের জন্য। সেজন্য শেয়ার মূলধন বেড়ে যাবে। আর শেয়ার মূলধন বেড়ে যাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আর ঋণ পরিশোধ করা মানে কি? দায় কমে যাবে। বুঝতে পেরেছেন? বলেন। 7 নাম্বার বলছে লভ্যাংশ ঘোষণা করা হলো 5,000 টাকা। আচ্ছা দেখেন, লভ্যাংশ কি করেছি? ঘোষণা করেছি। লভ্যাংশ কিন্তু এখনো প্রদান করিনি, কি বলেছি? ঘোষণা করেছি। তাহলে লভ্যাংশ ঘোষণা করলে কি হয় বলেন তো? লভ্যাংশ ঘোষণা করা মানে মুনাফা থেকে টাকাটা কমে যাবে। লভ্যাংশ মুনাফা থেকে প্রদান করা হয় না। আমি যখন লভ্যাংশ ঘোষণা করব সাথে সাথে সংরক্ষিত মুনাফা থেকে টাকাটা মাইনাস করে দিতে হয়। তাহলে সংরক্ষিত মুনাফা হ্রাস পেয়ে যাবে। কি হ্রাস পেয়ে যাবে ভাইয়া? সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা কমে যাবে। কেন? কারণ সংরক্ষিত মুনাফা থেকে আচ্ছা আচ্ছা দেখি। হ্যাঁ, লভ্যাংশের এটা আবার আসি। হ্যাঁ, ক্লাস যদি একটু আটকে যায় একটু ওয়েট করবেন, আবার শুরু হয়ে যাবে। 7 নম্বর, তাই না? দেখেন, লভ্যাংশ ঘোষণা করা হলো। এখন লভ্যাংশ ঘোষণা করলে টাকাটা কই থেকে যায় বলেন তো? লভ্যাংশ ঘোষণা করার সাথে সাথে সংরক্ষিত মুনাফা থেকে টাকাটা কি হয়ে যাবে? সংরক্ষিত মুনাফা থেকে টাকাটা কি হয়ে যাবে? কমে যাবে। সেজন্য সংরক্ষিত মুনাফা কমে গেল। সংরক্ষিত মুনাফা কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। তার মানে মালিকানা সত্ত্ব কমে গেল। লভ্যাংশ কি করেছি? ঘোষণা করেছি। ভাইয়া এখন কি প্রদান করেছি? প্রদান করিনি, আমি ঘোষণা দিয়েছি। তাহলে যেহেতু এখনো আমি কি করিনি? প্রদান করিনি, সেজন্য এখানে লিখতে হবে প্রদেয় লভ্যাংশ। কি লিখতে হবে? প্রদেয় লভ্যাংশ, মানে লভ্যাংশ দিতে হবে। আর প্রদেয় লভ্যাংশ কি হবে? প্রদেয় লভ্যাংশ হচ্ছে একটি দায় হিসাব, অর্থাৎ দায় বেড়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে মালিকানা সত্ত্ব কমে গেল, দায় কি হইল? দায় বেড়ে গেল। আমরা কি বুঝছি সবাই? নেট প্রবলেম, এই প্রবলেম বারবার বলার দরকার নাই। আমি একটা কথা বারবার বলছি, ক্লাস যদি আটকে যায় সীমিত সময়ের জন্য 5 থেকে 7 সেকেন্ড আপনারা ওয়েট করবেন, ক্লাস আবার শুরু হয়ে যাবে।
নেট প্রবলেম, আটকে যাচ্ছে, এগুলো কমেন্ট করার দরকার নাই, আমি তো ঘোষণা দিয়েই দিয়েছি ভাই, বুঝতে পেরেছেন? তাহলে লভ্যাংশ ঘোষণা দিয়েছি, এই তোমাকে আমি দিব, এখনো কি দিয়েছি? ঘোষণা দেওয়া মানে এই তোমাকে লভ্যাংশ দিব, আমি এখনো দিয়েছি? দিইনি। যেহেতু আমি দিইনি, ঘোষণা দিয়েছি, তাকে আমি দিতে চেয়েছি, তার মানে তার কাছে আমি দায়ী হয়ে আছি, সে কারণে আমার দায় কি হয়ে গেছে? বেড়ে গেছে। আর যখনই ঘোষণা দিয়েছি, কোম্পানি যেহেতু বকেয়া ভিত্তি ফলো করে, সাথে সাথে সংরক্ষিত মুনাফা থেকে টাকাটা কেটে নেওয়া হবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? ঠিক আছে? এ আহমেদ নাইম, অযথা প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? যেটা পড়াচ্ছি সেটা পড়েন, যখন বাজেয়াপ্ত টপিক আসবে তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? অযথা প্রশ্ন করবেন না, ওকে? অ্যাকাউন্টিং কোর্স যখন শেষ হয়ে যাবে, একটা প্রশ্ন দেখাইতে পারবেন না যে ভাইয়া পরীক্ষায় আসছে এটা কিন্তু আপনি করাননি, এটা দেখাইতে পারবেন না, গ্যারান্টেড। ওকে? সব তো একদিনে শেখা যায় না, সকলের উদ্দেশ্যে প্রথম দিন বলে দিলাম। তাহলে ক্লিয়ার এটা? 7 নাম্বারটা বুঝতে পেরেছি ভাইয়া? 7 নাম্বারটা কি আমরা বুঝতে পেরেছি সকলে? আচ্ছা। 8 নাম্বার, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর 10,000 টাকা। ভাইয়া ভালো করে বুঝেন, তাহলে সবার প্রথমে জানতে হবে আমি যে সাধারণ সঞ্চিতিতে টাকাটা স্থানান্তর করব, টাকাটা কই থেকে আসবে ভাইয়া? মনে রাখবেন, সকল প্রকার সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর করা হয় মুনাফা থেকে। কোন মুনাফা থেকে? সংরক্ষিত মুনাফা থেকে। কোন মুনাফা থেকে? কমে যাবে না? বলেন। আচ্ছা আচ্ছা, কেউ কারো কমেন্টের একটু ইয়া করবেন না, হ্যাঁ, পাল্টা রিপ্লাই দিবেন না, ঠিক আছে? যে যা বলছে বলুক, কেউ কারো কমেন্টের পাল্টা রিপ্লাই দিবেন না, ওকে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি পড়লাম? সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর 10,000 টাকা। সাধারণ সঞ্চিতি তহবিলে টাকাটা কই থেকে যাবে? সংরক্ষিত মুনাফা থেকে। তাহলে সংরক্ষিত মুনাফা কমে গেল, টাকাটা কই যাবে? সাধারণ সঞ্চিতিতে যাবে না? তাহলে সাধারণ সঞ্চিতি কি হিসাব বলেন তো? সাধারণ সঞ্চিতি কিন্তু মালিকানা সত্ত্ব হিসাব, তার মানে সাধারণ সঞ্চিতি নামক মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? একটু বলেন তো। তাহলে সাধারণ সঞ্চিতি তহবিলে যখন আমি টাকাটা স্থানান্তর করব, টাকাটা যাবে কই থেকে? টাকাটা যাবে সংরক্ষিত মুনাফা থেকে। সংরক্ষিত মুনাফা কমে গেল, এখন টাকাটা সংরক্ষিত মুনাফা থেকে কোথায় দিচ্ছি আমরা? সাধারণ সঞ্চিতি তহবিলে দিচ্ছি, তার মানে সাধারণ সঞ্চিতি বেড়ে গেল। সাধারণ সঞ্চিতি কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব, সে কারণে মালিকানা সত্ত্ব বেড়ে গেল। তাহলে ওই প্লাস ওই মাইনাস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? আরো 3বার বলেছি, হ্যাঁ, আরো একবার না 3বার বলেছি, ধৈর্য ধরেন, বুঝতে পারবেন। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করছি, টাকাটা কোথায় থেকে স্থানান্তর করব? সংরক্ষিত মুনাফা থেকে স্থানান্তর করব, সে কারণে সংরক্ষিত মুনাফা কমে যাবে। সংরক্ষিত মুনাফা থেকে টাকাটা কোথায় যে অ্যাড হইলো? সাধারণ সঞ্চিতিতে অ্যাড হইলো, সে কারণে সাধারণ সঞ্চিতি বেড়ে গেল, ঠিক আছে? এবার বলেছে দেখেন, লভ্যাংশ প্রদান করা হলো কত টাকা? 2,000 টাকা। তাহলে লভ্যাংশ যদি প্রদান করি, এটা ঢাবি রিটেনে আসছিল না ভাইয়া? এবার যে লভ্যাংশ প্রদান করা হলো, তাহলে কি হবে? সমীকরণে প্রভাব কি? তাহলে এটা কিন্তু ঢাবি রিটেনে আসছিল। লভ্যাংশ যদি প্রদান করি, লভ্যাংশের টাকাটা কই থেকে যাবে? একটু আগে আমরা শিখলাম, লভ্যাংশের টাকাটা যাবে কই থেকে? সংরক্ষিত মুনাফা থেকে। কই থেকে টাকাটা যাবে? সংরক্ষিত মুনাফা থেকে, সেই কারণে সংরক্ষিত মুনাফা কমে গেল, তার মানে মালিকানা সত্ত্ব কমে গেল, ঠিক আছে? এখন লভ্যাংশ কি করছি? প্রদান করে দিচ্ছি না, তাহলে সেটি অবশ্যই ব্যাংকের মাধ্যমে প্রদান করব। লভ্যাংশ সবসময় ব্যাংকের মাধ্যমে প্রদান করব, সেজন্য ব্যাংকের টাকা কি হয়ে যাবে? কমে যাবে, অর্থাৎ ওই মাইনাস আর এ মাইনাস। ক্লিয়ার? আমরা আমরা সবাই ক্লিয়ার স্যার? বলেন তো। তাহলে লভ্যাংশ যে প্রদান করব, টাকাটা কই থেকে পাবো? সংরক্ষিত মুনাফা থেকে, সেজন্য সংরক্ষিত মুনাফা কমে গেল। আর লভ্যাংশ প্রদান করা মানে কি? নগদ টাকা দিয়ে প্রদান করছি, সে কারণে ব্যাংকের টাকা কমে গেল, সম্পদ কমে গেল, ঠিক আছে স্যার? 10 নম্বর কি বলেছে? রাইট শেয়ার ইস্যু করা হলো 5,000 টাকা। তা আমাকে প্রথমে জানতে হবে রাইট শেয়ার কি, ঠিক আছে? রাইট শেয়ার কি? রাইট শেয়ার হচ্ছে নরমাল শেয়ার, ঠিক আছে, কিন্তু এটা বর্তমান শেয়ার হোল্ডারদের কাছে ইস্যু করা হয়। কার কাছে? বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে তাদের কাছে ইস্যু করা হয়, ওকে? বর্তমান শেয়ার হোল্ডার গণের কাছে ইস্যু করা হয় রাইট শেয়ার, ঠিক আছে ভাইয়া? সাধারণ শেয়ার ইস্যু করলে যা হবে, রাইট শেয়ার ইস্যু করলেও তা হবে, বুঝতে পেরেছেন? সাধারণ শেয়ার ইস্যু করলেও যা হয়, রাইট শেয়ার ইস্যু করলেও তা হয়। কিন্তু এর নামটা রাইট শেয়ার কেন হলো? তার কারণ হচ্ছে
এই রাইট শেয়ারটা শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডারগণের নিকট ইস্যু করা হয়, সেই কারণে এর নাম হয়েছে রাইট শেয়ার। আর সাধারণ শেয়ারটা আপনি চাইলে দুনিয়ার সবার কাছে আপনি বিক্রি করতে পারবেন, সেই কারণে এর নাম হয়েছে সাধারণ শেয়ার। তাহলে সাধারণ শেয়ার ইস্যু বলুক আর রাইট শেয়ার ইস্যু বলুক, কি হবে তাহলে? ভাইয়া শেয়ার ইস্যু করা মানে বিক্রি করা, তো শেয়ার যদি বিক্রি করেন আপনি টাকা পাবেন না, কি হবে? টাকা পাবেন। টাকা পাবেন মানে কি? ব্যাংক হিসাব বেড়ে যাবে, ব্যাংকে টাকা বেড়ে গেল। আর একটু আগে একটি কথা বলেছিলাম, দুনিয়ার যে শেয়ারই ইস্যু করা হোক না কেন, সেটি রাইট শেয়ার হোক, সেটি বোনাস শেয়ার হোক, সেটা যে কোনো শেয়ার হোক না কেন, কি হবে ভাইয়া? যে শেয়ার ইস্যু করুক না কেন আমার শেয়ার মূলধন বেড়ে যাবে, কারণ শেয়ার ইস্যু করা হয় শেয়ার মূলধন সংগ্রহের জন্য। শেয়ার মূলধন বেড়ে যাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বেড়ে যাওয়া। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া আপনাদেরকে? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে রাইট শেয়ার ইস্যু করলে কি হয়? রাইট শেয়ার ইস্যু করা মানে শেয়ার বিক্রি করা, তার মানে আমার ব্যাংকের টাকা বেড়ে গেল। আর শেয়ার ইস্যু করলেই ভাইয়া শেয়ার মূলধন বেড়ে যায়। শেয়ার মূলধন বেড়ে যাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বেড়ে যাওয়া। ক্লিয়ার সবাই? স্যার লভ্যাংশ কেন সবসময় ব্যাংক থেকে দেয়া হয়? কারণ শেয়ার কেনা বেচা, লভ্যাংশ আদান প্রদান সবসময় ব্যাংকের মাধ্যমে হয়। ব্যবসা বাণিজ্যে কোনো কিছু নগদ টাকায় হয় না, সবকিছু ব্যাংকের মাধ্যমে হয়। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, 11 নম্বরে আসি। দেখেন 11 নম্বরে বলেছে বোনাস শেয়ার ইস্যু করা হলো। কি বলেছে? বোনাস শেয়ার ইস্যু করেছি। তাহলে আমাকে জানতে হবে ভাইয়া বোনাস শেয়ার কি। বোনাস শেয়ার কি সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? কি শেয়ার? বোনাস শেয়ার। ভাইয়া বোনাস শেয়ার হচ্ছে লভ্যাংশ নগদ টাকায় না দিয়ে আমি যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করি। লভ্যাংশ দুই ভাবে দেয়া যায়, একটি টাকায়, একটা শেয়ার দিয়ে। যখন আমি টাকা দিয়ে লভ্যাংশ দিব, দেখেন এখানে কি বলেছে? লভ্যাংশ প্রদান করা হলো 2000 টাকা, তার মানে আমি টাকা দিয়ে দিয়েছি। আর এখানে বলেছে বোনাস শেয়ার ইস্যু করা হলো, তাই বলেছে না? তাহলে দেখেন ভাইয়া, আমি যখন শেয়ার দিয়ে লভ্যাংশ প্রদান করব, শেয়ার দিয়ে লভ্যাংশ প্রদান করব, তখন তার নাম হয়ে যাবে কি? তখন তার নাম হয়ে যাবে বোনাস শেয়ার। বুঝতে পেরেছেন? তাহলে বোনাস শেয়ার কেন ইস্যু করা হয়? লভ্যাংশ প্রদানের জন্য। ভাইয়া একটি কথা আমি বারবার বলছি, লভ্যাংশ প্রদান করলে কি কমে যায় বলেন তো? লভ্যাংশ কোথায় থেকে প্রদান করা হয়? সংরক্ষিত মুনাফা থেকে প্রদান করা হয়। বারবার বলছি না ভাইয়া? লভ্যাংশ কই থেকে প্রদান করা হয়? সংরক্ষিত মুনাফা থেকে। সেজন্য লভ্যাংশ প্রদান করলেই সংরক্ষিত মুনাফা কমে যাবে। কমে গেল? ওকে, আচ্ছা। এখন আমি কি করেছি দেখেন তো, বোনাস শেয়ার ইস্যু করেছি। ভাইয়া একটু আগে বললাম না, দুনিয়ার যে শেয়ারই আপনি ইস্যু করেন না কেন আপনার কি হবে? দুনিয়ার যে শেয়ারই আপনি ইস্যু করেন না কেন আপনার শেয়ার মূলধন কি হয়ে যাবে? আপনার শেয়ার মূলধন বেড়ে যাবে। ক্লিয়ার সবাই? তাহলে কি হইলো? একবার মালিকানা সত্ত্ব কমলো, একবার মালিকানা সত্ত্ব বেড়ে গেল। কিসের ফলে? বোনাস শেয়ার ইস্যুর ফলে। তাহলে বোনাস শেয়ার কি? বোনাস শেয়ার হচ্ছে আমি যদি টাকা দিয়ে লভ্যাংশ প্রদান না করে আমি যদি শেয়ার দিয়ে লভ্যাংশ প্রদান করি, তার নাম বোনাস শেয়ার। তাহলে বোনাস শেয়ারের কাজ হচ্ছে লভ্যাংশ প্রদান করা। তাহলে লভ্যাংশ কই থেকে প্রদান করতে হয়? সংরক্ষিত মুনাফা থেকে। সংরক্ষিত মুনাফা কমে গেল। ওকে, এবার কি বোনাস শেয়ার ইস্যু করে লভ্যাংশ প্রদান করেছেন না? ভাইয়া শেয়ার ইস্যু কথাটা আসছে না? শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন বেড়ে যায়। ক্লিয়ার স্যার? হ্যাঁ, ওই আর এসি একই। ওই মানে মালিকানা সত্ত্ব, এসি মানে শেয়ার হোল্ডার সিকিউরিটি। কোম্পানির ক্ষেত্রে বলে এসি এক মালিকানা এবং অন্যান্য ব্যবসার ক্ষেত্রে বলে ওই। এটা আহামরি কোনো প্রবলেম না। ওকে ভাইয়া? ওকে, হ্যাঁ, জমাকৃত মুনাফা হ্রাস পায়। ভেরি গুড। এই যে কি পয়েন্ট ভাইয়া, অ্যাকাউন্টিং কিন্তু কঠিন না, কিছু কিছু জিনিস আসছে, মানে আমি পড়াগুলো এমন করে সাজাই, অ্যাকাউন্টিং অনেকে পড়াই ভাইয়া। তো ছেলে মেয়ে আমার পড়াটা বেশি বুঝে। কেন বুঝে? কারণ আমার পড়ার ধারাটা বুঝতে হবে। আমি আপনার স্লাইড পড়াশোনাগুলোকে এমন করে বোঝাই, একটার সাথে আরেকটা রিলেশন তৈরি করি। এই রিলেশনটা যে ছেলে মেয়েগুলো বুঝতে পারবে, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে 12তে 12 যেমন পেয়েছে ছেলেপিলে, একাধিক 30 জনের উপরে মেসেজ পেয়েছি, আপনারাও পাবেন। গুচ্ছতে সর্বোচ্চ অ্যাকাউন্টিং এর মার্ক হচ্ছে এবছর 34। একটা প্রশ্ন ভুল ছিল, ওই প্রশ্নের মার্ক দেয়নি। যারা দাগায়নি সর্বোচ্চ 34, একাধিক ছেলে মেয়ে পেয়েছে। রাবিতে তো মার্ক দেখা যায় না, দেখা গেলে ওখানেও পাইতো সর্বোচ্চ মার্ক। ঠিক আছে? তাহলে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা পরে যাই। ভাইয়া কি বলেছে দেখেন তো, অগ্রাধিকার শেয়ার ইস্যু করার মাধ্যমে জমি ক্রয়। কি করেছি? জমি কিনেছি। ভাইয়া শেয়ার ইস্যু করেছেন, জমি ক্রয় করেছেন, মানে বাংলা কথায়
শেয়ার দিয়ে জমি কিনেছেন, টাকা দিয়ে আপনি কিনেননি জমি, জমি কিনতে টাকা লাগে না। এখন আপনার কাছে টাকা নাই, জমি এলাকে বলছেন আমার কোম্পানির শেয়ার তুমি নাও আর তোমার জমিটা আমাকে দাও। তাহলে জমি কিনলে কি হবে বলেন তো? জমি বা ভূমি, জমি বা ভূমি নামক যে স্থায়ী সম্পদ সেটি কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, কিসের মাধ্যমে? অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে। আবার দেখেন শেয়ার ইস্যু আসছে না, শেয়ার ইস্যু আসছে না। ভাইয়া কি বলেছি, দুনিয়াতে যে শেয়ার ইস্যু করেন না কেন কি হবে? শেয়ার মূলধন কি হয়? বাড়ে না কমে? বলেন তো, শেয়ার মূলধন বাড়ে না কমে? শেয়ার মূলধন বেড়ে যায়। ক্লিয়ার ভাইয়া সবাই? ক্লিয়ার সবাই? তাহলে কি হবে? সম্পদ বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ভাইয়া এখানে জমি না ক্রয় বলে যদি শুধু বলতো অগ্রাধিকার শেয়ার ইস্যু, অগ্রাধিকার শেয়ার ইস্যু, তাহলে কিসের বিনিময়ে ইস্যু করেছেন? তখন অবশ্যই টাকার বিনিময়ে ইস্যু করেছেন। তার মানে ব্যাংকের টাকা বেড়ে যেত, শেয়ার ইস্যু করলে শেয়ার মূলধন বেড়ে যেত। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ওকে ওকে, আপনারা কি বুঝছেন না বুঝছেন না বলেন? 13, মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন। কে উত্তোলন করেছে? মালিক উত্তোলন করেছে। মালিক উত্তোলন যদি করে তাহলে অবশ্যই উত্তোলন নামে একটি হিসাব আসবে। তাহলে উত্তোলন হিসাব আসলে উত্তোলন কি করে? মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, তাই না ভাইয়া? দুইটা জিনিস মালিকানা সত্ত্বকে কমায়। এই যে ওই মালিকানা সত্ত্বকে বাড়াই হচ্ছে মূলধন এবং আয়, কমাই হচ্ছে ব্যয় এবং উত্তোলন। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব কমে গেল। মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন করেছেন। মালিক যদি টাকা উত্তোলন করে তাহলে ব্যবসার নগদ টাকা বাড়ে না কমে? বলেন তো, ব্যবসার নগদ টাকা কমে যায়। তার মানে মালিকানা সত্ত্ব কমে গেল, সম্পদ কমে গেল। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি? একটু বলেন তো। মালিক কর্তৃক 8,000 টাকা উত্তোলন করেছেন। টাকা উত্তোলন করলে কি ব্যবসার নগদ টাকা বাড়ে না কমে? কমে যায়। মালিক উত্তোলন করেছে তার মানে উত্তোলন নামক মালিকানা সত্ত্ব কমে যায়। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায়। ক্লিয়ার স্যার? 14 নম্বর, 3,000 টাকা বকেয়া সেবা কি? বকেয়া খরচ পরিশোধ। 3,000 টাকা বকেয়া খরচ পরিশোধ। তাহলে প্রথমে আমাকে জানতে হবে বকেয়া খরচ কি হিসাব ভাইয়া বলেন তো? বকেয়া আয় তো সম্পদ, কিন্তু বকেয়া খরচ কি? বকেয়া খরচ হচ্ছে দায় হিসাব। কি হিসাব? দায় হিসাব। তো কি বলেছে? বকেয়া খরচ পরিশোধ করে দিয়েছি। তাহলে বকেয়া খরচ পরিশোধ মানে কি? দায় পরিশোধ করেছেন। দায় পরিশোধ করলে কি হবে? দায় কমে যাবে। এখন দায় পরিশোধ কি দিয়ে করে? ভালোবাসা দিয়ে না টাকা দিয়ে? অবশ্যই টাকা দিয়ে। তাহলে কি হয়ে যাবে? দায় পরিশোধ করতে আমার টাকা লেগেছে, অর্থাৎ নগদ টাকা কমে যাবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি ভাইয়া? তাহলে এই লেনদেনটাও খুব আসে পরীক্ষায়। দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায়। দেনাদারের কাছ থেকে আদায় করেছেন, তাই না? টাকা আদায় করেছেন। টাকা আদায় করলে কি হবে? টাকা আদায় করলে আমার নগদ টাকা বেড়ে যাবে, রাইট? কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে আদায় করেছেন। তাহলে দেনাদারের কাছ থেকে যদি আদায় করেন তাহলে দেনাদার কি আর থাকবে না ইন্তেকাল করবে? দেনাদার কমে যাবে, তাই না? আচ্ছা, ধারে 500 টাকা দ্রব্য ক্রয়। ধারে ক্রয় করেছেন। ধারে ক্রয় করলে কি হবে? ধারে ক্রয় করলে কি? ক্রয় করলে পাওনাদার বেড়ে যায় না? ক্রয় করলে পাওনাদার নামক দায় বেড়ে যায়। আর ক্রয় করলে কি হয়? ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, তাই না? ব্যয় কি হয়ে যায়? ব্যয় বৃদ্ধি হয়। আর ব্যয় বৃদ্ধি হলে মালিকানা সত্ত্ব কি হয়? উল্টা সম্পর্ক। ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক উল্টা। আচ্ছা, তাহলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। তারপরে কি বলেছে 17 নম্বর, 10,000 টাকার ব্যাংক ঋণ পরিশোধ। তাহলে ব্যাংক ঋণ যদি পরিশোধ করেন, কি পরিশোধ করেছেন? ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণ কি হিসাব ভাইয়া বলেন তো? এই ব্যাংক ঋণ কি হিসাব ভাইয়া? ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায় না? তার মানে ঋণ পরিশোধ করলে দায় কি হয়ে যায়? দায় কমে যায়। তাহলে ঋণ কি দিয়ে পরিশোধ করে? বারবার বলছি ঋণ পরিশোধ করে কি দিয়ে? টাকা দিয়ে। তাহলে ব্যাংক অথবা নগদ টাকা আমার কি হয়ে যাবে? কমে যাবে। সম্পদ কমে যাবে আর দায় কমে যাবে। ঠিক আছে? পাওনাদারের নিকট হতে 10,000 টাকা নগদ পাওয়া গেল। পাওনাদারের কাছ থেকে কি টাকা পাওয়া যায়? আমাকে একটু বলেন তো। এই যে 18 নম্বর লেনদেন, এটা একবার ইউনিভার্সিটি প্রশ্নে আসছিল। হ্যাঁ, এখন আমাকে বলেন এই যে পাওনাদারের নিকট থেকে কি টাকা পাওয়া যায় কখনো? বলেন তো ভাইয়া, পাওনাদারের কাছ থেকে কি টাকা পাওয়া যায়? 18 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করেন তো ভাইয়া। পাওনাদারের কাছ থেকে কি টাকা পাওয়া যায়? নগদে পাওয়া গেল বলেছে। টাকা পাওয়া যায় কার কাছ থেকে বলেন তো? টাকা পাওয়া যায় দেনাদারের কাছ থেকে। দেনাদারের কাছ থেকে পাওয়া যায়। যার কাছ থেকে টাকা পায় সে হচ্ছে আমার দেনাদার। আর পাওনাদার কে ভাইয়া?
পাওনাদারকে, যাকে টাকা কি করি আমরা বলেন তো, যাকে টাকা আমরা পরিশোধ করি, কি করি, যাকে আমরা টাকা পরিশোধ করি সেটা হচ্ছে পাওনাদার, তাই না ভাইয়া? তাহলে বলেন তো এটি লেনদেন? অনেক ছেলে মেয়ে এটাকে অযোগে লেনদেন বলে দিবে, এটি কোনো লেনদেনই কিন্তু হয়নি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার এই প্রশ্নটা দিয়েছিল সেটা হচ্ছে পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান করা হলো, তাই না? অথবা এই দুইটা জিনিস একই, দেখেন পাওনাদারকে বিল পরিশোধ করা হলো অথবা বিলের স্বীকৃতি দেওয়া হইলো, দুইটা একই লেনদেন, বুঝতে পেরেছেন? তাহলে পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান অথবা পাওনাদারকে বিল পরিশোধ যদি হয়, তাহলে আমাকে জানতে হবে ভাইয়া পাওনাদারকে কোন বিল আমরা দিই। পাওনাদারকে আমরা প্রদেয় বিল দিই। কি দিই ভাইয়া? পাওনাদারকে যে বিল দেওয়া হয় তার নাম হচ্ছে প্রদেয় বিল। তাহলে প্রদেয় বিল কি হিসাব? প্রদেয় বিল দায় হিসাব। তাহলে প্রদেয় বিল দিলে প্রদেয় বিল বেড়ে গেল। কাকে দিলাম? পাওনাদারকে দিলাম। তাহলে পাওনাদারকে যেহেতু আমি দিয়ে দিয়েছি, সেজন্য পাওনাদার নামক যে দায়টা ছিল আমার, সে দায়টা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে মনে রাখবেন একটা জিনিস, খুবই সংক্ষেপে মনে রাখবেন একটি জিনিস, আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোন লেনদেন দ্বারা একটি দায় বৃদ্ধি পায় এবং আরেকটি দায় হ্রাস পায়। একটা মাত্র লেনদেন রয়েছে, সেটা কি? পাওনাদারকে বিল পরিশোধ অথবা পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান। এই একটি মাত্র লেনদেন দ্বারাই একবার দায় বৃদ্ধি পায়, আরেকবার দায় কি হয়? আরেকবার দায় হ্রাস পায়। তাহলে পাওনাদারকে যে বিলটা আমরা দিই সেই বিলের নাম কি? প্রদেয় বিল। পাওনাদারকে প্রদেয় বিল দিলেন মানে কি? প্রদেয় বিল নামক দায় বেড়ে গেল। কাকে দিলেন? পাওনাদারকে দিলেন। তাহলে পাওনাদারকে যেহেতু বিল দিয়ে দিয়েছেন, পাওনাদার কি আপনার কাছে টাকা চাইতে আসবে? আসবে না। তার মানে কি? পাওনাদার নামক দায় কমে গেল। তাহলে একবার দায় বাড়লো, একবার দায় কমলো, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান অথবা পাওনাদারকে বিল পরিশোধ। এখানে যে 20টা লেনদেন আছে, এই 20টা লেনদেন যে ছেলে মেয়ে খুব সুন্দর মতো বুঝতে পারবে, সে এখান থেকে আমি আজকেই বলে দিলাম, সে হচ্ছে রাবি এবং জিএসটি তে 2-2-4 মার্ক কমন পাবে। আমার কথা বোঝা গেছে? অ্যাটলিস্ট রাবি, জিএসটি এবং কুমিল্লা টুমিল্লাতেও পাবেন। শোনেন, আমি যে কথাগুলো বলবো সে বেশিরভাগ কথাই হবে আর ইউ, জিএসটি এই কেন্দ্রিক কথাবার্তা হবে, প্লাস জে ইউ। হ্যাঁ, এগুলো সব প্যাটার্নই ভাইয়া একই, বুঝতে পেরেছেন? এগুলোর প্যাটার্নে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে কোথায়? চট্টগ্রামের প্যাটার্নে পার্থক্য পাবেন, আপনি খুলনা ইউনিভার্সিটির প্যাটার্নে পার্থক্য পাবেন। তো মনে রাখবেন এই প্রশ্নগুলোর সব ধারা একই, অর্থাৎ সেম প্রিপারেশন দিয়ে ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে, এখানে যে 20টা আমাদের লেনদেন আছে, এই 20টা লেনদেন যে ছেলে মেয়েগুলো সুন্দর করে দেখবে, কোনো লেনদেনে যদি কারো প্রবলেম থাকে সে রেকর্ড ক্লাসটা আবার দেখবে, কারণ প্রতিটা জিনিসই আমি 2বার করে রিপিট করেছি। এই 20টা লেনদেনের হাফেজ হয়ে যেতে হবে, বুঝে বুঝে, নট মুখস্থ করে। সমীকরণে কোন উপাদানের কি পরিবর্তন হচ্ছে সুন্দর করে সে নোট করে ফেলবে, ঠিক আছে? সে সুন্দর করে কি করবে? সুন্দর করে সে নোট করে ফেলবে। ওকে, আচ্ছা। এরপরে আসেন, এখানে আমি আপনাদেরকে কিছু কাজ দিয়েছিলাম। এই রাবি এবং জিএসটির মতো ইউনিভার্সিটিগুলো এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে নিচের কোনটি চলতি সম্পদ নয়, নিচের কোনটি স্থায়ী সম্পদ, নিচের কোনটি অলিক বা কাল্পনিক সম্পদ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি, এই জায়গা থেকে যে কত প্রশ্ন আসে আপনারা দেখেছেন। এগুলো কি আপনারা পারেন? এগুলো পারা দুইভাবে হয়, একটা এমসিকিউ মুখস্থ করে গেছি, আরেকটা নিজে নিজে বের করা রিটেন টাইপ প্রশ্ন। এভাবে করলে জীবনে ভুলবেন না। চলতি সম্পদের কয়টা চলতি সম্পদের নাম জানেন? আপনারা লিখবেন। স্থায়ী সম্পদের কতগুলো নাম জানেন? অলিক সম্পদ বা ভর সম্পদের কতগুলো নাম জানেন আপনারা? যেমন প্রাথমিক খরচাবলী কি সম্পদ বলেন তো? এটি কিন্তু একটা সম্পদ। প্রাথমিক খরচাবলী আমরা কি জানি? প্রাথমিক খরচাবলী একটি সম্পদ। শেয়ার অবহার এটিও কিন্তু একটি সম্পদ, তাই না? তারপরে কি আছে বলেন তো? প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, এটিও কিন্তু একটি সম্পদ, তাই না? তারপরে কি অবলেখকের কমিশন আছে না ভাইয়া? এগুলো কি সম্পদ বলে এগুলোকে বলেন তো? এগুলো কিন্তু সম্পদ। এগুলোকে বলে কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ বলে এগুলোকে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো জাস্ট এমনি আমি দিয়েছিলাম বেসিক, এগুলো নিয়ে আমাদের চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে আমাদের ইনশাল্লাহ পড়াশোনা আছে। আর প্রথমে আমি বেসিক দিয়ে শুরু করলাম, এই বেসিকগুলো নোট করে ফেলবেন। হ্যাঁ, নোট করে ফেলবেন, এবং আমি যে জিনিসগুলোকে গুরুত্ব দিব, এই যে জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যারা অন্তত একদিনের জন্য আমাকে ফলো করেছেন তারা জানেন যে আমি মোটামুটি যেগুলো বলি সেগুলো আসে পরীক্ষায়, আসে না? বলেন। তাহলে ভাইয়া প্রথম দিনে যে আমি যে স্প্লিটটা দেখলাম, প্রায় 80 জনের মতো ক্লাসে ছিলেন, এখন 65 জন আছেন, বিভিন্ন কারণে থাকতে পারেন না। এই স্পিডটা যাতে সবার যাতে কি থাকে, বজায় থাকে শেষ দিন পর্যন্ত। ভাইয়া আপনারা আমাকে কথা দেন, আমাদেরকে কথা দেন, ইনশাল্লাহ
আমরা একটা আপনাদেরকে কথা দিব যে একটা ভালো রেজাল্ট করতে যা যা দরকার হয় তার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। ঠিক আছে? তো যাই হোক, আমি চেষ্টা করব আজকে অথবা কালকের মধ্যে মেমোরাইজিং পার্টের A to Z আপনাদেরকে দিয়ে দেওয়া, বোঝাই দেওয়ার, সুন্দর করে সেগুলো প্রিন্ট আউট করে হোক বা নিজের সুবিধা মতো করে হোক, সেগুলো নিয়ে বাসায় প্রতিদিন পড়াশোনা করবেন, লিখবেন লিখবেন পড়বেন, এবং পড়বেন এত পরিমাণ পরিশ্রম করবেন যাতে চোখ দিয়ে পানি পড়ে। ঠিক আছে? এটা মাথায় রাখেন। তাহলে এই জিনিসগুলো আজকে আমি কিছু পড়াবো না, সামনের দিন থেকে আমি লেকচারে চলে যাব। প্রথমে একেবারে শুরু থেকে শুরু করব, হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা থেকে শুরু করে হিসাব সমীকরণ থেকে শুরু করে এভরিথিং। আজকে যেটা পড়াইলাম সেটা হচ্ছে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। এটিও লেকচারের একটা অংশ ছিল। প্রথম দিনই আমি এটা সলভ করতে দিলাম। সামনের দিন আমরা যেগুলো পড়বো, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞানের যে পার্থক্য সেগুলো, হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব চক্র, এই জিনিসগুলো নিয়ে যে বেসিক আলোচনা আছে এগুলো আমরা পড়বো, কারণ এগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন আসবে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ নোট করবেন, অবশ্যই এগুলো নোট করবেন, করে রেখে দিবেন। পরীক্ষার আগের দিন একটা মোটা বই কি পড়া সম্ভব? ধরেন এটা একটা বই আমার সামনে, হ্যাঁ এটা ধরেন একটা অ্যাকাউন্টিং এর বই আমার সামনে আসছে, তো ধরেন অ্যাডমিশনের বইগুলো তো কম বেশি এরকমই মোটা হয়। এখন পরীক্ষার আগের দিন আপনাকে রিভিশন করতে হবে, এই মোটা বই কি রিভিশন করা সম্ভব? মোটা বই তো রিভিশন করতে পারবো না। তাহলে আমি যে জিনিসগুলো নোট করতে বলবো, একটা খাতা থাকবে, একটা 50 টাকা দামের খাতা কিনবো আমরা, যে খাতা 120 পেজ বা 250 পেজ আছে, সুন্দর করে নোট করে রাখবো, ওই খাতাটা আমি দেখে যাবো, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। বুঝতে পেরেছেন সবাই? ওকে। আর আপাতত কাউকে কোনো বই কেনা লাগবে না, অ্যাকাউন্টিং এর জন্য কোনো বই কিনতে হবে না। ঠিক আছে ভাইয়া? না ভাইয়া, র্যাপস ম্যাপস কোনো বই থেকে আমি পড়াবো না, আমি যা পড়াবো সেটাই পড়াবো। ঠিক আছে? কোনো বই থেকে আমি পড়াবো না। ঠিক আছে? বই থেকে কেন পড়াবো? আমি যা পড়াবো সেটা পড়াবো, কোনো বই কিনতে হবে না। ঠিক আছে? কোনো বই কেনার দরকার নাই। যদি কোনো বই থেকে থাকে, যদি কোনো বই থাকে আপনার কাছে, সেটা XYZ যে কোনো বই হতে পারে, যদি কোনো বই থাকে তাহলে সেই বই পড়বেন, আপাতত কোনো বই কিনতে হবে না। ঠিক আছে? আপাতত কোনো বই কেনার দরকার নাই, অ্যাকাউন্টিং এর জন্য কোনো বই কেনার দরকার নাই আপাতত। ওকে, আমি যা পড়াবো, যা নোট দেবো, ওটাতে হয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ফার্স্ট টাইমে নোট থাকলে ওটা পড়তে হবে, সমস্যা নাই। আর এখন নতুন করে যেগুলো বলবো, এগুলো যদি ফার্স্ট টাইমে না থাকে তাহলে এগুলো পড়তে হবে। ঠিক আছে? কারণ ফার্স্ট টাইমের প্রিপারেশন আর সেকেন্ড টাইম প্রিপারেশন আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো একটু দেখেন। আর এটা তো দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যারা অ্যাড নাই তারা গ্রুপ ফলো করবেন, দেন টেলিগ্রামে অ্যাড হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা তো দিয়ে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপের দেখবেন লিঙ্ক দেওয়া আছে, ফিচার্ড অপশনে গেলে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। আর একটু সময় লাগবে অ্যাডজাস্ট করতে, অ্যাডজাস্ট হয়ে যাবে সব। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, যে কোনো বই থাকুক আপনার, XYZ ABCD যে কোনো বই থাকুক, সেটা একটা সহায়ক বই রাখবেন। আর আমি যেগুলো পড়াবো ক্লাসে, এটা হচ্ছে বইয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমি যেগুলো বলবো, যা পড়াবো, সেটা বইয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এতটুকু মাথায় রাখেন। ঠিক আছে? এক্সাম বুক কবে পাবেন না পাবেন সব এই ক্লাসে বলা হয়েছে, দয়া করে ক্লাসটা দেখবেন। আর ক্লাসের মাঝখানে এসে কেউ কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, যদি ক্লাসের মাঝখানে এসে প্রশ্ন করেন তাহলে এটা সমস্যা। যে জিনিস আমি আলোচনা করে দিয়েছি ওটা ক্লাসের মাঝখানে এসে যদি প্রশ্ন করেন তাহলে একই কথা দুবার রিপিট করা লাগে। আপনি যদি 1 মিনিটও লেট করে যদি ক্লাসে ঢোকেন, তাহলে সামনে যেগুলো হবে সেগুলো নিয়ে প্রশ্ন করবেন, কোনো জিনিস না বুঝতে পারলে। পিছে কি হয়ে গেছে এমন কোনো জিনিস নিয়ে প্রশ্ন করবেন না। বোঝা গেছে ভাইয়া? কোশ্চেন প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিব, যখন প্র্যাকটিস করার দরকার হবে না আমি দিয়ে দিব, আমি PDF দিয়ে দিব, সেখান থেকে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমি PDF দিয়ে দিব, সেখান থেকে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। অ্যাকাউন্টিং নিয়ে প্যারা খাইতে হবে না, অ্যাকাউন্টিং এর টাইমটা ইংলিশে দেন। ওকে, অ্যাকাউন্টিং নিয়ে আপনার প্যারা খাইতে হবে না। অ্যাকাউন্টিং এ আপনাকে আমি কমন দিয়ে দিব, আল্লাহ যদি বাঁচাই রাখে, সুস্থ রাখে, অ্যাকাউন্টিং এ আপনাকে আমি কমন দিয়ে দিব। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে, আপনাদের ক্লাস রেগুলার হবে। সবাই ধৈর্য ধরে থাকেন, অ্যাজ এ ফ্যামিলির মতো আমরা মিশবো। আপনার ভালোর জন্য আছি আমরা, দোয়া করবেন। এবং আপনাদের জন্য দোয়া থাকলো, যাতে করে সুন্দর মন মানসিকতা নিয়ে নিজের প্রেশারকে কন্ট্রোল করে সুন্দর করে সেকেন্ড টাইম জার্নিটা করতে পারেন। এবং দিন শেষে আজ থেকে সামনের বছরের এমন কোনো সময় বা আরও 2 মাস আগে যাতে একটা ভালো ফলাফল শুনতে পারি, সেই প্রত্যাশাটাই আপনাদের জন্য থাকলো। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করলাম।